লন্ডনের আকাশটা আজ বিষণ্ণ। হয়তো আমার ফিরে যাওয়ার খবরে 15 বছর, পাক্কা 15টা বছর পর ফিরছি নিজের দেশে। নিজের পরিচয় নয়, ফিরছি এক অচেনা প্রহরী হয়ে। প্রাইভেট জেটের বিলাসবহুল ইন্টেরিয়র, জানালার পাশে বসে আছি। আমার নাম রিয়াদ, বাকি পরিচয় গল্পের শেষে পাবেন। তার পরনে কয়েক হাজার পাউন্ডের স্যুট, হাতে রোলেক্সের ঘড়ি আর গ্লাসে দামি স্কচ। তার দৃষ্টি মেঘের দিকে। লোকে আমাকে ফিনিক্স বলে ডাকে, কারণ আমি ছাই থেকে উঠে এসেছি। মিস্টার এক্স বলে, কারণ আমার অতীতটা এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন। তারা আমার ব্যাংক ব্যালেন্স দেখে, আমার কেনা দ্বীপের সংখ্যা গণে, আমার ছুড়ে দেওয়া টাকায় শেয়ার মার্কেটের ওঠানামা দেখে, কিন্তু তারা আমার ভেতরের মানুষটাকে দেখে না। রিয়াদ তার ল্যাপটপ খোলে। স্ক্রিনে ভেসে ওঠে একটি মেয়ের হাসি মুখের ছবি, যা সে গোপনে সংগ্রহ করেছে। এবার ফিরছি শুধু একটা ডিল ফাইনাল করতে। বিজনেস ডিল নয়, জীবনের ডিল। সে অতীত, আমার ফেলে আসা অতীতের একমাত্র জীবন্ত অধ্যায়। এক অহংকারী রাজকন্যা যে টাকার দুর্গে নিজেকে বন্দি করে রেখেছে। তারা জানে না এই ফিনিক্স পাখি উড়তে উড়তে ক্লান্ত। সে এখন তার শেকড়ে ফিরতে চায়, কিন্তু তার আগে বাকিটা গল্প জুড়ে থাকলে বুঝতে পারবেন। প্রাইভেট জেটটা বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করে। রিয়াদ জানালার দিকে তাকিয়ে মৃদু হাসে। খেলাটা আমি শুরু করেছি, শেষটাও আমি করব, কারণ এই গল্পের ক্লাইম্যাক্সে কোনো বিজনেস মার্জার হবে না, হবে খুব ভয়ঙ্কর কিছু। লেট দ্য গেম বিগিন। এই হলো আমাদের গল্পের নায়ক রিয়াদ। সে লন্ডন থেকে ফিরেছে বিশেষ কোনো এক কারণে। আপাতত তার পরিচয়টা এখানেই থাক। চলুন গল্পে ফেরা যাক। ঢাকার গুলশান 2-এর সুবিশাল এক ডুপ্লেক্স বাড়ির ড্রয়িং রুম। এই রাজকীয় পরিবেশের ঠিক মাঝখানে একটি সাধারণ সালোয়ার কামিজ পরা মাঝবয়সী নারী কাজের মেয়ে সেলিনা সোফার ধুলো ঝাড়ছিলেন। আল্লাহ জানে আজকের দিনে কি আছে আমার কপালে। ছোট ম্যাডামের মেজাজ সকাল থেকে সপ্তমে চড়ে আছে। ঠিক তখনই সিঁড়ি বেয়ে ঝড়ের বেগে নেমে এলো মেহের। তার পরনে নামি ব্র্যান্ডেড টপস আর রিপড জিন্স, চোখে মুখে বিরক্তি। সেলিনা খালা, তোমাকে না কতবার বলেছি আমার ঘরে না ঢুকে নক করে দাঁড়াবে। আমার পারফিউমের বোতলটা টেবিল থেকে কে সরিয়েছে? আমি সঠিক জায়গায় জিনিস না পেলে আমার মাথা ঠিক থাকে না। এটা তোমরা কবে বুঝবে? আমি তো যাইনি ছোট ম্যাডাম, সকালে নাস্তা দিয়ে তো চলে আইছি। তাহলে কি ওটা হেঁটে হেঁটে অন্য জায়গায় চলে গেছে? আজও তোমাদের দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। যাও কফি নিয়ে এসো, ব্ল্যাক কফি উইদাউট সুগার। আর হ্যাঁ বাবা, যে লোকটাকে আসতে বলেছিলেন সে কি এসেছে? জি ম্যাডাম, বাইরের ঘরে বসায় রাখছি। যাও এখন। সেলিনা প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে মেহের সোফায় গা এলিয়ে দিয়ে ফোন হাতে নিল। কয়েক মুহূর্ত পর সে আর চোখে ড্রয়িং রুমের দরজার দিকে তাকালো, যেখানে রিয়াদ এতক্ষণ ধরে নিঃশব্দে দাঁড়িয়ে। এই যে তুমি তো সে লোক, তাই না, যাকে আমার বডিগার্ড হিসেবে নিয়োগ দেওয়ার জন্য বাবা উঠে পড়ে লেগেছেন? নামটা যেন কি? রিয়াদ, তাই না? রিয়াদ ধীর পায়ে এগিয়ে এলো। তার পরনে একটা সাধারণ চেকের শার্ট আর কালো প্যান্ট। চেহারায় কোনো বিশেষত্ব নেই, কিন্তু চোখের দৃষ্টি অসম্ভব স্থির। জি ম্যাডাম, আমার নাম রিয়াদ। কাছে এসো। এত দূর থেকে কি দেখব? তোমাকে দেখে তো মনে হচ্ছে কোনো ভার্সিটির ছাত্র বা কোনো সেলসম্যান। বডিগার্ডদের যেমন একটা ভয়ঙ্কর চেহারা থাকে, সিক্স প্যাক, মাসল, তোমার তো সেসবের ছিটে ফোটাও নেই, একদম সাদামাটা। আজকাল তো পাড়ার বডি বিল্ডার ছেলেরাও এর চেয়ে ভালো ফিটনেস রাখে। বাবা যে কোথা থেকে এসব স্যাম্পল খুঁজে আনে আল্লাহই জানে। বাইরের চেহারা দেখে ভেতরের শক্তি সবসময় বোঝা যায় না ম্যাডাম। একটা দেয়াল কতটা শক্ত সেটা ধাক্কা না দিলে বোঝা যায় না, তেমনি একজন মানুষের ক্ষমতা শুধু চোখে দেখে মাপা যায় না। মেহের ভ্রু বিস্ময়ে কুঁচকে গেল। ফোনটা হাত থেকে নামিয়ে সে সোজা হয়ে বসল। তার চোখে মুখে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। বাবা, চমৎকার ডায়লগ। সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছ নাকি? প্রথম দিন প্রথম দেখা, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? তোমার সাহস তো দেখছি
হিমালয়ের চূড়ায় ছাড়িয়ে গেছে। তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি মেহের ইফতেখার চৌধুরী। এই বাড়ির কাজের লোক থেকে শুরু করে বাবার অফিসের বড় বড় ডিরেক্টর পর্যন্ত আমার সামনে মাথা নিচু করে কথা বলে। আর তুমি একজন সামান্য চাকরির প্রার্থী হয়ে আমার মুখের উপর কথা বলছো? আমি একজন মানুষের সাথে কথা বলছি যার ব্যক্তিগত নিরাপত্তার জন্য একজন দেহরক্ষীর প্রয়োজন। আমার কাছে আপনার পরিচয় এটুকুই ম্যাডাম। এর চেয়ে বেশি কিছু জানা আমার দায়িত্বের মধ্যেই পড়ে না, আর সেটা আমার কাজে কোনো প্রভাব ফেলবে না। আপনার বাবা আমাকে আপনার নিরাপত্তার জন্য ডেকেছেন, আপনার ব্যক্তিগত বিশ্লেষণ করার জন্য নয়। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তোমার সিভিটা আমি পড়েছি, যদিও পড়ার কোনো ইচ্ছেই ছিল না, বাবা জোর করে পড়িয়েছেন। এখানে লেখা আছে তুমি নাকি এর আগে 3 জন হাই প্রোফাইল ব্যক্তির সাথে কাজ করেছো। নামগুলো বেশ পরিচিত, কিন্তু আমার প্রশ্ন হলো তারা সবাই তোমাকে ছাড়লেন কেন? নাকি তুমি তাদের ছেড়ে দিয়েছো? আমার তো মনে হচ্ছে তোমার এই অতিরিক্ত আত্মবিশ্বাস আর লম্বা জিহ্বার কারণে তোমার কোনো চাকরি টেকেনি, তাই না? ওনাদের ব্যক্তিগত নিরাপত্তার হুমকি যখন শেষ হয়ে গিয়েছিল তখন আমাদের চুক্তিও স্বাভাবিকভাবেই শেষ হয়ে যায় ম্যাডাম। এটাই প্রফেশনাল নিয়ম। আমার কাজের রেকর্ডে কোনো অভিযোগের দাগ নেই। আপনার বাবা নিশ্চয়ই খোঁজ নিয়েছেন, আপনিও চাইলে নিতে পারেন। ঠিক তখনই সেলিনা কফির ট্রে নিয়ে প্রবেশ করলো। মেহের ইশারায় তাকে কফিটা সেন্টার টেবিলে রাখতে বলল। আমারও তো সময় নেই তোমার ব্যাকগ্রাউন্ড চেক করার। আচ্ছা, ধরে নিলাম আমি তোমাকে রাখবো, যদিও আমার তোমাকে 1%ও পছন্দ হয়নি, কিন্তু বাবার জেদের কাছে মাঝে মাঝে হার মানতে হয়। তবে আমার সাথে কাজ করতে হলে আমার কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। বলতে পারো এগুলো আমার গোল্ডেন রুলস। মেহের কফির কাপে একটা চুমুক দিয়ে পা নাচাতে নাচাতে কথাগুলো বলছিল, যেন সে কোনো সম্রাট তার সেনাপতিকে নির্দেশ দিচ্ছে। রুল নাম্বার 1, আমি যেখানেই যাই না কেন তুমি আমার থেকে মিনিমাম 10 ফুট দূরত্ব বজায় রাখবে। একদম ছায়ার মতো আমার ঘাড়ে এসে নিঃশ্বাস ফেলার চেষ্টা করবে না। পাবলিক প্লেসে এমন ভাব করবে যেন তুমি আমাকে চেনোই না, জাস্ট দূর থেকে নজর রাখবে। আন্ডারস্ট্যান্ড? আপনার নিরাপত্তা নিশ্চিত করতে হলে কিছু ক্ষেত্রে দূরত্বের নিয়মটা শিথিল করতে হতে পারে ম্যাডাম। পরিস্থিতি সবসময় একরকম থাকে না। আমি কোনো অজুহাত শুনতে চাই না, আমি যা বলেছি তাই হবে। রুল নাম্বার 2, আমার বন্ধুবান্ধব বা অন্য কারোর সাথে আমি যখন কথা বলবো তুমি ভুলেও তখন কথা বলার চেষ্টাও করবে না। একদম চুপ করে থাকবে, যেন তুমি বোবা। তোমাকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করেও তার উত্তর দেওয়ার দরকার নেই, তোমার পরিচয় দেওয়ার দরকার নেই। তুমি কে সেটা শুধু আমি জানবো। কিন্তু ম্যাডাম, আপনার আশেপাশের মানুষদের সম্পর্কে জানাটাও আমার ডিউটির একটা অংশ। কে আপনার বন্ধু আর কে শত্রু সেটা বুঝতে না পারলে। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। আমি কি তোমার লেকচার শুনতে চেয়েছি? তোমাকে আমি যা বলবো তুমি তাই করবে। আমার বন্ধুকে আর শত্রুকে সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে। তোমার মতো একজন বডিগার্ডের পারমিশন আমার দরকার নেই। আর রুলস নাম্বার 3, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার শপিং ব্যাগ, আমার ভার্সিটির বই, আমার কফির কাপ থেকে শুরু করে যখন যা দরকার হবে সব কিছুই তোমাকে বহন করতে হবে। একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যা যা করে তার সবই তোমাকে করতে হবে। আশা করি পরিষ্কার বুঝতে পেরেছো। এখন বলো, পারবে কি এসব শর্ত মেনে চলতে, নাকি এখনই ল্যাস গুটিয়ে পালাবে? আপনার নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রধান এবং একমাত্র দায়িত্ব ম্যাডাম। আর সেই দায়িত্ব পালনের জন্য যা যা করা প্রয়োজন আমি তার সবই করব। তবে আমার মূল কাজ আপনার ব্যক্তিগত সহকারী হওয়া নয়, আপনার দেহরক্ষী হওয়া। আশা করি আপনি এই দুটোর মধ্যকার পার্থক্যটা বুঝবেন এবং আমাকে আমার মূল কাজে মনোযোগ দিতে দিবেন। আবার মুখে মুখে কথা। তুমি কি আমাকে আমার দায়িত্ব শেখাচ্ছ? আনবিলিভেবল। তোমার মতো জেদি আর বেয়াদব লোক আমি জীবনও দেখিনি। ঠিক আছে, অনেক কথা হয়েছে, তোমার ইন্টারভিউ শেষ। তুমি এখন বাইরে গিয়ে অপেক্ষা করো। বাবা এসে ফাইনাল সিদ্ধান্ত জানালে তোমাকে ডেকে পাঠানো হবে। আর হ্যাঁ, শেষবারের মতো বলছি, আমার সামনে আর কখনো এভাবে কথা বলার দুঃসাহস দেখাবে না, কারণ পরের বার আমি এতটা ভদ্রভাবে কথা বলবো না। ইউ মে গো নাও। রিয়াদ কোনো কথা না বাড়িয়ে মাথাটা সামান্য ঝুঁকে সম্মান জানিয়ে ধীর পায়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। মেহের রাগে ফুঁসতে ফুঁসতে কফির কাপে চুমুক দিল। সে ভেবেছিল তার কথার দাপটে আর কঠিন
শর্তের চাপে ছেলেটা হয় ভয় পাবে, নয়তো চাকরিটা না করেই চলে যাবে। কিন্তু রিয়াদের শান্ত ও দৃঢ় আচরণ তার সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছে। এই প্রথম কেউ তার অহংকারের দূরকে এতটা সহজে আঘাত হানল, যা মেহেরের মনে একাধারে রাগ এবং এক কৌতূহলের জন্ম দিল। সে জানে না এই সাধারণ দেখতে ছেলেটি তার জীবনের সমস্ত সমীকরণ ওলটপালট করে দেওয়ার জন্য এসেছে। রিয়াদ বেরিয়ে যাওয়ার পর ঘরের ভেতর নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। মেহের সোফায় বসে রাগে পা নাচাচ্ছে, আর তার কপাল এমনভাবে কুঁচকে আছে যেন এক্ষুনি পৃথিবীর সব সমস্যা তার মাথায় এসে ভর করেছে। আনবিলিভেবল! একটা সামান্য বডিগার্ডের এত সাহস আমাকে মুখের উপর জ্ঞান দিয়ে গেল। বাবা আসুক আজ, এর একটা বিহিত আমি করবই। ঠিক সেই মুহূর্তে ভারী পায়ে ঘরে প্রবেশ করলেন জনাব ইফতেখার চৌধুরী। তার চোখে মুখে সারাদিনের কাজের ক্লান্তি, কিন্তু মেয়ের মুখ দেখেই তিনি বুঝে ফেললেন পরিস্থিতি অনুকূলে নেই। কিরে মা, তুই এখনো রেডি হসনি? আজ না তোর ফ্রেন্ডের বাসা যাওয়ার কথা ছিল, আর মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? আমার মুড ভালো নেই বাবা, আর তুমি প্লিজ আমাকে ওভাবে বলবে না। আমি এখন আর ছোট নেই। বাবা মায়ের কাছে সন্তানরা কখনো বড় হয় না। যাক, সেসব কথা। রিয়াদ এসেছিল, কথা হয়েছে তোর সাথে? কথা হয়েছে মানে? ঝগড়া হয়েছে বলতে পারো। বাবা, তুমি কোথা থেকে ধরে এনেছো এই লোকটাকে? সে কি বডিগার্ড নাকি কোনো ফিলোসোফার? কথায় কথায় এমন জ্ঞান দেয় যেন আমি কিচ্ছুই বুঝি না। আর কি পরিমাণ অ্যাটিটিউড! সে নাকি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ করবে না, তার উপর আমার দেওয়া একটা শর্ত সে মানতে রাজি না। তুই আবার কি শর্ত দিয়েছিস ওকে? কেন দেব না? আমার বডিগার্ড আমার নিয়মই চলবে। আমি ওকে বলেছি আমার থেকে 10 ফুট দূরে থাকতে, আমার বন্ধুদের সামনে কথা না বলতে। এসব কি খুব বেশি চেয়ে ফেলেছি? কিন্তু না, ওনার নাকি এতে ডিউটিতে সমস্যা হবে। বাবা, তুমি প্লিজ ওকে মানা করে দাও। ওকে দেখলি আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ওর জায়গায় অন্য কাউকে খুঁজে নাও। জনাব চৌধুরী মেয়ের পাশে সোফায় বসলেন। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলেন। শোন মা, আমি জানি তুই একটু জেদি, কিন্তু নিরাপত্তার বিষয়টা নিয়ে ছেলেখেলা করা যায় না। গত মাসে ভার্সিটির সামনে যে ঘটনাটা ঘটেছিল, তারপর থেকে আমি রাতে ঠিকমতো ঘুমাতেও পারি না। রিয়াদ ছেলেটা শুধু বডিগার্ড নয়, সে ইন্টেলিজেন্সেও খুব ভালো। ওর ব্যাকগ্রাউন্ড আমি নিজে চেক করেছি। এর আগে ও যাদের সাথে কাজ করেছে সবাই ওর প্রশংসায় পঞ্চমুখ। ও হয়তো একটু আনকমন, কিন্তু তোর নিরাপত্তার জন্য ওর চেয়ে ভালো আর কেউ হতে পারে না। কিন্তু বাবা, ওর অ্যাটিটিউড, ও আমাকে সম্মানই করে না। ও তোকে অসম্মান করেনি রে মা, ও শুধু ওর দায়িত্বটা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। তোকে বুঝতে হবে একজন প্রফেশনাল আর একজন চাকরের মধ্যে পার্থক্য আছে। তুই ওকে ডাক, আমি ওর সাথে ফাইনাল কথা বলিনি। কাল সকাল থেকেই ও কাজে জয়েন করবে। তার মানে তুমি আমার কথা শুনবে না? তোমার সিদ্ধান্তই ফাইনাল? ফাইন, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। কিন্তু আমি বলে রাখছি, এই লোক আমার সাথে একদিনও টিকতে পারবে না। আমি ওকে এমনভাবে জ্বালাবো যে সে নিজে চাকরি ছেড়ে পালাতে বাধ্য হবে। মেহের রাগে উঠে দাঁড়িয়ে পাশের ঘরে চলে যেতেই নিচ্ছিল, কিন্তু তার বাবা তাকে থামালেন। কোথাও যেতে হবে না, এখানেই বস, আর রিয়াদকে ভেতরে আসতে বল। সেলিনা খালা, ওই লোকটাকে ভিতরে পাঠিয়ে দাও। কয়েক মুহূর্তের মধ্যে রিয়াদ ঘরে প্রবেশ করলো। এবার তার মুখে কোনো অভিব্যক্তি নেই, একেবারে ভাবলেশীন। সে জনাব চৌধুরীর সামনে এসে শান্তভাবে দাঁড়ালো। রিয়াদ, তোমার সাথে মেহেরের কথা হয়েছে শুনলাম। ওর স্বভাবটা একটু অন্যরকম, তুমি কিছু মনে করো না। ও যা বলেছে সেগুলো ওর অভিমান। তুমি তোমার কাজটা মন দিয়ে করলেই হবে। ওর নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব আজ থেকে তোমার। কাল সকাল 8টায় চলে আসবে। জি স্যার, ধন্যবাদ। 1 মিনিট, আমার কথা এখনো শেষ হয়নি। মেহেরের ইচ্ছে করে রিয়াদকে অস্বস্তিতে ফেলার জন্য আবারও তার দিকে মনোযোগ দিল। সে সেলিনাকে ডেকে আরও 1 কাপ কফি আনতে বলল এবং রিয়াদের দিকে তাকিয়ে এমনভাবে কথা বলতে শুরু করলো যেন সে কোনো আসামিকে জেরা করছে। তোমাকে তো দেখে মনে হয় না খুব একটা ভালো পরিবার থেকে এসেছো। এই চাকরির স্যালারি দিয়ে তোমার চলে যাবে তো, নাকি এর বাহিরেও অন্য কিছু করতে হবে? আজকাল তো শোনা যায় অনেকেই এই চাকরি করে আর রাতে। মেহের, হোয়াট ননসেন্স! কি বলছিস এসব? চুপ করো বাবা, আমি জাস্ট ওর কনফিডেন্স লেভেলটা চেক করছি।
একজন বডিগার্ডের সব ধরনের পরিস্থিতি সামলানোর মতো মানসিক শক্তি থাকতে হয়। দেখি ও আমার এসব ব্যক্তিগত আক্রমণ কিভাবে সামলায়। বলো রিয়া, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ব্যক্তিগত জীবন আমার কাজের উপর কোনো প্রভাব ফেলবে না ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ও তাই নাকি? নাকি তোমার এমন কিছু অতীত আছে যা তুমি লুকাতে চাও? মেহেরের কথার ধরন ক্রমেই আক্রমণাত্মক হয়ে উঠছিল। সে কফির কাপটা হাতে নিয়ে কথা বলতে বলতে ইচ্ছে করে টেবিলে এমনভাবে রাখছিল যেন পড়ে যাবে। তার মূল উদ্দেশ্য ছিল রিয়াদকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া। আমার মনে হচ্ছে তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে, নয়তো এত ভালো ট্র্যাক রেকর্ড থাকার পরও তুমি আমার মতো একজন জেদি মেয়ের বডিগার্ড হতে রাজি হলে কেন? নিশ্চয়ই টাকার অঙ্কটা অনেক বড়, তাই না? নাকি অন্য কোনো? কথায় শেষ হওয়ার আগে ঘটল দুর্ঘটনা। অতিরিক্ত নাটকীয়তা করতে গিয়ে মেহেরের হাত থেকেই গরম কফির কাপটা ছিটকে পড়ল তার নিজের টপসের ওপর। আউচ! শিট! যন্ত্রণার চেয়েও বেশি অপমান আর রাগে তার মুখটা লাল হয়ে গেল। সে এমন একটা পরিস্থিতি আশা করেনি। সবার সামনে, বিশেষ করে রিয়াদের সামনে এমন একটা বিব্রতিকর ঘটনা ঘটায় তার অহংকারে তীব্র আঘাত লাগলো। সেলিনা খালা, তুমি কোথায় মরেছো? এটা কিরকম গরম কফি বানিয়েছো? আমার পুরো ড্রেসটাই নষ্ট হয়ে গেল। আর তুমি তুমি এখানে মূর্তির মতো দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, হাসছো নিশ্চয়ই মনে মনে। মজা পাচ্ছ আমার এই অবস্থা দেখে, তাই না? শেষের কথাটা সে রিয়াদকে উদ্দেশ্য করে বলল, কিন্তু রিয়াদের মুখে হাসি তো দূরে থাক, কোনো ভাবান্তরই ছিল না। মেহের কিছু বুঝে ওঠার আগেই রিয়াদ এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে একটা ধপধপে সাদা রুমাল বের করে মেহেরের দিকে বাড়িয়ে দিল। ম্যাডাম সাবধানে, গরম কফিতে আপনার ত্বকের ক্ষতি হতে পারে, জায়গাটা চেপে ধরুন, উস্কা পড়বে না, আপনার হাতে বরফ দেওয়া দরকার। রিয়াদের কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়, তাতে কোনো ভয় বা সংকোচ নেই, বরং আছে নিখাত পেশাদারিত্ব এবং এক ধরনের মানসিক উদ্বেগ। মেহের রাগে ক্ষোভে রুমালটা প্রায় ছুঁড়ে ফেলে দেওয়ার মতো অবস্থা করেছিল, কিন্তু রিয়াদের শান্ত চোখের দিকে তাকিয়ে এসে থেমে গেল। আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই, আমি নিজের খেয়াল রাখতে পারি। আর এই সামান্য ব্যাপারে আমি ভয় পাই না। সেলিনা খালা, বরফ নিয়ে আসো আমার ঘরে। মেহের আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। রাগে গজরাতে গজরাতে সে প্রায় দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরের দিকে চলে গেল। জনাব ইফতেখার এতক্ষণ ধরে পুরো ঘটনা নীরবে দেখছিলেন। মেয়ের আচরণে তিনি লজ্জিত হলেও আমার পেশাদারিত্ব আর শান্ত মনোভাব দেখে তিনি আরও বেশি মুগ্ধ হলেন। তিনি বুঝতে পারলেন তার সিদ্ধান্ত এক বিন্দুও ভুল ছিল না। আমার এই অপ্রত্যাশিত সেবাপরায়ণ মনোভাব আর শান্ত উপস্থিতি মেহের মুখে যতই অস্বীকার করুক না কেন, তার অহংকারী সত্তার গভীরে একটু সূক্ষ্ম ধাক্কা দিয়ে গেছে, যা হয়তো এই বরফ গরম সম্পর্কের প্রথম গলন বিন্দু হতে চলেছে। আই অ্যাম রিয়েলি সরি রিয়াদ, ও আসলে এরকম নয়। ইদানিং ওর মেজাজটা একটু বেশি খারাপ থাকছে। ওর মায়ের মৃত্যুর পর থেকে ও নিজেকে বড্ড একা মনে করে, তাই হয়তো। কথা শেষ না করে তিনি থেমে গেলেন। রিয়াদ তখনও স্থির হয়ে দাঁড়িয়ে, তার হাতে ধরা সেই সাদা রুমালটা। মেহের ছুঁড়ে ফেলা কফির কয়েক ফোঁটা ছিটে এসে লেগেছে তাতে। আমি কিছু মনে করিনি স্যার, আমার কাজের অংশ হিসেবে আমাকে সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হয়। ম্যাডামের আচরণ অস্বাভাবিক নয়। যারা সবসময় নিরাপত্তাহীনতায় ভোগেন তারা প্রায় নিজেদের দুর্বলতা দেখার জন্য বাইরের পৃথিবীর উপর এভাবেই রাগ দেখান। রিয়াদের এই গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণে জনাব চৌধুরী আরও একবার অবাক হলেন। তিনি ভাবতেও পারেননি এই সাধারণ দেখতে ছেলেটার পর্যবেক্ষণ ক্ষমতা এতটা প্রখর হতে পারে। তুমি ঠিকই বলেছ, ওর জন্য আমার খুব চিন্তা হয়। যাক, তুমি ওর কথায় কিছু মনে করো না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। তুমি কাল সকাল ঠিক 8টায় চলে আসবে। তোমার থাকার ব্যবস্থা বাড়ির পেছনের গেস্ট কোয়ার্টারে করা হয়েছে। তোমার যা যা লাগবে সেলিনাকে বললেই ব্যবস্থা করে দেবে। ধন্যবাদ স্যার, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আমার বিশ্বাস তুমি পারবে। আর স্যালারি আর অন্যান্য সুবিধার ব্যাপারে তো তোমার সাথে এজেন্সির কথা হয়েছেই। এর বাইরেও যদি তোমার কিছু প্রয়োজন হয় নিঃসংকোচে আমাকে জানাবে। জি স্যার, তাহলে আমি আজ আসি। হ্যাঁ এসো, কাল দেখা হবে। রিয়াদ সালাম দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে চলে যাওয়ার পর জনাব চৌধুরী ক্লান্ত শরীরে সোফায় গা এলিয়ে দিলেন। ঠিক তখনই সিঁড়ির ওপরে রেলিংয়ের ধারে মেহেরের ছায়ামূর্তি দেখা গেল। সে পোশাক পাল্টে এসেছে, কিন্তু তার মুখে থমথমে ভাব এখনও কাটেনি। বাবা,
তুমি লোকটাকে রেখে দিলে আমার এই আপত্তির পরও? হ্যাঁ, রেখে দিয়েছি, কারণ তোর নিরাপত্তার জন্য রিয়াদের চেয়ে যোগ্য লোক আমি আর পাইনি। তুই উপরে দাঁড়িয়ে আমাদের সব কথাই শুনেছিস, তাই না? ছেলেটা কতটা বিচক্ষণ আর ধৈর্যশীল দেখেছিস? বিচক্ষণ না চাই, ও একটা দ্রুত শিয়াল। তুমি ওর কথায় গলে গেলে। ও তোমাকে ইমপ্রেস করার জন্যই এসব সাইকোলজিক্যাল কথা বলেছে, আর তুমিও বিশ্বাস করে নিলে। বাবা, তুমি দিন দিন বড্ড সিম্পল হয়ে যাচ্ছ। আমি সিম্পল নই মা, আমি মানুষ চিনতে ভুল করি না। আর তুই যে ইচ্ছে করে কফি ফেলে ওর রিয়াকশন দেখতে চেয়েছিস সেটা আমি বুঝেছি, কিন্তু ফলটা কি হলো? ও কি তোর ফাঁদে পা দিয়েছে? দেয়নি, বরং ও নিজের জায়গায় স্থির থেকে প্রমাণ করেছে যে ও কতটা প্রফেশনাল। ও, তাহলে এখন দোষটা আমার হয়ে গেল। আমি ইচ্ছে করে নিজের গায়ে গরম কফি ফেলেছি। ওয়াও বাবা, ওয়াও। নিজের মেয়ের চেয়ে তোমার কাছে এখন একজন বাহিরের লোক বেশি বিশ্বাসযোগ্য হয়ে গেল। আমি তা বলিনি মেহের, আমি শুধু চাই তুই বাস্তবটা বোঝার চেষ্টা কর। তোর সুরক্ষা আমাদের কাছে সবার আগে, আর রিয়াদ সেই সুরক্ষা নিশ্চিত করতে পারবে বলে আমার বিশ্বাস। ফাইন, তোমরা যা ভালো মনে হয় তুমি তাই করো। তোমার মেয়ে মরে গেল হয়তো তোমার কিচ্ছু যায় আসবে না। তোমার কাছে তো তোমার বিজনেস আর ডিগনিটি সব। কিন্তু আমিও মেহের ইফতেখার চৌধুরী। তোমার এই যোগ্য বডিগার্ডকে আমি কিভাবে এই বাড়ি থেকে বিদায় করি সেটা তুমি এখন শুধু দেখতে থাকো। মেহের, লিমিট ক্রস করবি না, এমন কিছু করবি না যাতে ছেলেটা বিরক্ত হয়ে চলে যায়। মনে রাখিস, এটা তোর ভালোর জন্যই করা হচ্ছে। দেখা যাবে কার ভালো হয় আর কার খারাপ হয়। আমি ওকে চ্যালেঞ্জ করলাম, হয় ও থাকবে নয়তো আমি। হয় ও নিজে থেকে চাকরি ছেড়ে চলে যাবে, অথবা আমি ওকে যেতে বাধ্য করব। আমার নামও মেহের। যদি 1 সপ্তাহের মধ্যে ওকে দিয়ে আমি রেজিগনেশনের লেটার সাইন করাতে না পারি, আমার নাম আমি নিজেই পাল্টে ফেলবো। কথাগুলো ছুড়ে দিয়ে মেহের আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে হনহন করে নিজের ঘরের দিকে চলে গেল। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন হতাশ জনাব চৌধুরী। এদিকে বাড়ি থেকে বেরিয়ে আমি ধীরে পায়ে রাস্তায় হাঁটছি। আমার মুখে কোনো চিন্তার চাপ নেই, বরং ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি। মেহেরের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জটা আমি নীরবে গ্রহণ করে নিয়েছি। এই খেলাটা যতটা সহজ বাবা হচ্ছে, ততটা সহজ হবে না মনে হয়। আমি রিয়াদ পেশায় বর্তমান এক অহংকারী মেয়ের বডিগার্ড। বাকি পরিচয় গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। সে শুধু একজন বডিগার্ড নয়, তার আড়ালে লুকিয়ে আছে অন্য এক পরিচয়, যা এই অহংকারী রাজকন্যার সমস্ত দম্ভ চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যথেষ্ট। এভাবেই শুরু হলো প্রহরী আর রাজকন্যার এক অসম মনস্তাত্ত্বিক লড়াই, যার শেষটা লেখা ছিল অন্য কোথাও, অন্য কোনো নামে। দেখি যাক কি হয়। পরদিন সকালে ঠিক 8টা, ইফতেখার চৌধুরীর বাড়ির বিশাল ড্রাইভওয়েতে কালো রঙের একটা মার্সিডিজ বেঞ্জ অপেক্ষা করছে। গাড়ির পাশে স্থির হয়ে দাঁড়িয়ে আছি আমি। পরনে কালো রঙের ফর্মাল প্যান্ট, সাদা শার্ট, আর তার উপরে একটা কালো ব্লেজার। কানে লাগানো প্রায় অদৃশ্য একটি ব্লুটুথ ইয়ারপিস। কিছুক্ষণ পর রাজকীয় ভঙ্গিতে বাড়ি থেকে বেরিয়ে এলো মেহের। তার পরনে দামি ইম্পোর্টেড ড্রেস, চোখে গুচির সানগ্লাস। আমাকে একবার আপাতমস্তক দেখে নিয়ে সে কোনো কথা না বলে গাড়ির পিছনের সিটে গিয়ে বসলো। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, বসিস চাচা, গাড়ি ছাড়ুন, যমুনা ফিউচার পার্কে যাব। রিয়া দ্রুত গাড়ির সামনের প্যাসেঞ্জার সিটে বসে পড়ল। গাড়িতে চলতে শুরু করার পর মেহের আয়নায় রিয়াদের দিকে তাকিয়ে তার ছেলের হাসি হাসল। ওয়াও, মিস্টার বডিগার্ডকে তো আজ একদম জেমস বন্ডের মতো লাগছে। বাবা বুঝি নতুন ইউনিফর্ম কিনে দিয়েছেন? ভালোই। অন্তত তোমাকে এখন আর আমার বাড়ির দারোয়ানের চেয়ে গরিব মনে হচ্ছে না। এটা ইউনিফর্ম নয় ম্যাডাম, কাজের সুবিধার জন্য ফর্মাল ড্রেস পরাটা জরুরি। আর আমার কানে এটা গান শোনার জন্য নয়, সিকিউরিটি কমিউনিকেশনের জন্য। ও তাই নাকি? আমি তো ভাবলাম তুমি হয়তো হিন্দি গান শুনছো। তুঝে দেখা তো এ জানা সানম। তোমার মতো রোমান্টিক চেহারা ছেলেদের জন্য বেশ মানায়। যাই হোক, বেশি কথা না বলে নিজের কাজে মন দাও। মনে আছে তো আমার গোল্ডেন রুলস? আমার থেকে মিনিমাম 10 ফুট দূরত্ব। আমার সব মনে আছে ম্যাডাম। যমুনা ফিউচার পার্কের ভিআইপি ড্রপ অফ জোনে গাড়ি থামালো। মেহের গাড়ি থেকে নেমে হনহন করে হাঁটতে শুরু করলো। একবারের জন্য পেছনে তাকালো না। রিয়াদ নিঃশব্দে তাকে অনুসরণ করতে লাগলো, ঠিক 10 ফুট দূরত্ব বজায় রেখে। মেহের প্রথমে ঢুকলো সেফায়ারের শোরুমে। সে ইচ্ছে করেই একের পর এক ড্রেস দেখতে লাগলো। এটা ওটা নেড়ে চড়ে
সেলসম্যানদের মাথা খারাপ করে দিল, কিন্তু কিনলো না কিছুই। তার মূল উদ্দেশ্য ছিল আমাকে দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড় করিয়ে রেখেই বিরক্ত করা। কিন্তু আমি পাথরের মূর্তির মতো শোরুমের এক কোনায় দাঁড়িয়ে রইলাম। আমার চোখে মুখে বিরক্তি লেশ মাত্র নেই। মেহের মনে মনে বলল, অসহ্য, লোকটা কি রোবট নাকি? কোনো রিয়াকশনই তো নেই। ঠিক আছে, অন্য প্ল্যান ট্রাই করি। এরপর মেহের গেল আড়ংয়ে। সেখান থেকে সে ইচ্ছে করে ভারী আর বড় সাইজের দুটো মাটির শোপিস কিনলো। প্যাকেটগুলো রিয়াদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আই যে মিস্টার বডিগার্ড, এগুলো ধরো, খুব সাবধানে ধরবে। একটা ভাঙলে কিন্তু তোমার পুরো মাসের স্যালারি শেষ হয়ে যাবে। জি ম্যাডাম। রিয়াদ কোনো কথা না বাড়িয়ে প্যাকেট দুটো হাতে নিল। এরপর মেহের গেল শপার স্টপে। সেখান থেকে কিনলো এক গাদা কসমেটিক্স, পারফিউম আর জুতো। দেখতে দেখতে রিয়াদের 2 হাত প্রায় 10-12টা শপিং ব্যাগে ভরে গেল। কি ব্যাপার, কষ্ট হচ্ছে নাকি? মুখটা এমন কালো হয়ে গেল কেন? আগেই বলেছিলাম আমার সাথে কাজ করার এত সহজ না। এখনো সময় আছে, চাইলে চাকরিটা ছেড়ে দিতে পারো। বাবা হয়তো একটু বকবেন, কিন্তু তোমার জীবনটা তো বেঁচে যাবে। আমার কোনো কষ্টই হচ্ছে না ম্যাডাম, আপনি আপনার শপিং শেষ করুন। রিয়াদের এই শান্ত প্রতিক্রিয়া মেহেরের জেদকে আরও বাড়িয়ে দিল। সেইবার তার আসল খেলাটা শুরু করার সিদ্ধান্ত নিল। আমার একটু ওয়াশরুমে যেতে হবে, তুমি এই ব্যাগগুলো নিয়ে ঠিক এখানে দাঁড়াবে। এক পাও নড়বে না কিন্তু, আমি 5 মিনিটে আসছি। এই বলে মেহের মেয়েদের ওয়াশরুমের দিকে না গিয়ে উল্টো দিকের এসকেলেটারে উঠে ওপরে ফ্লোরে চলে গেল। রিয়াদ কয়েক মুহূর্ত অপেক্ষা করলো, তারপর কানের ব্লুটুথ ইয়ারপিসে আলতো করে চাপ দিল। টার্গেট ইজ অন দ্য মুভ, লেভেল 4 নর্থ উইং ফলোয়িং। রিয়াদ 2 হাতে ব্যাগগুলো সামলে দ্রুত অ্যাক্সেলেটারের দিকে এগিয়ে গেল, কিন্তু 10-12টা ব্যাগ নিয়ে ভিড়ের মধ্যে ছোটাছুটি করা প্রায় অসম্ভব। মেহের এই সুযোগটাই নিতে চেয়েছিল। সে দ্রুত ভিড়ের মধ্যে মিশে গিয়ে অন্যদিকে চলে গেল। মেহের ফোনে তার বান্ধবী নীলাকে বলে, হাই নীলা, শোন না, আমি যমুনায় বাবার দেওয়া নতুন বডিগার্ডকে নিয়ে এসেছি। লোকটা একটা আস্ত রোবট। আমি ওকে শিক্ষা দেওয়ার জন্য একটা প্ল্যান করেছি। তুই ব্লক সি এর গ্লোরিয়া জিন্স কফি শপে চলে আয়। আমি ওকে এখানে হারিয়ে দিয়ে তোর সাথে দেখা করব। দেখি ও আমাকে খুঁজে বের করতে পারে কি না। মেহের ফোনটা ব্যাগে রেখে দ্রুত কফি শপের দিকে এগিয়ে গেল। সে নিশ্চিত ছিল রিয়াদের পক্ষে এত ব্যাগ নিয়ে তাকে খুঁজে বের করা অসম্ভব। অন্যদিকে রিয়াদ উপরের ফ্লোরে এসে দেখল মেহের কোথাও নেই। সে এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে দ্রুত মলের একজন ক্লিনারকে ডেকে তার হাতে কয়েকটা 1000 টাকার নোট গুঁজে দিল। ভাই, এই বেডগুলো 5 মিনিটের জন্য একটু দেখবেন? আমি এক্ষুনি আসছি। আপনার উপকার আমি সারা জীবন মনে রাখবো। ক্লিনার প্রথমে ইতস্তত করলেও টাকার অঙ্ক দেখে রাজি হয়ে গেল। রিয়াদ ব্যাগগুলো রেখে দিয়ে আবারও তার ইয়ারপিসে চাপ দিল। সেন্ট্রাল সার্ভার, যমুনা ফিউচার পার্কের সিসিটিভি ফুটেজ অ্যাক্সেসটা দাও। টার্গেট ফিমেল, এজ 22, ওয়ারিং এ হোয়াইট ড্রেস, লাস্ট সিন অ্যাট লেভেল 4 নর্থ উইং, অ্যাক্সেলেটর কুইক। তার কানের এয়ারপিসে মুহূর্তের মধ্যে একটা যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো। Access granted. Target spotted at Black Sea. Heading towards Gloria Jeans Coffee Shop. গট ইট। মেহের যখন গ্লোরিয়া জিন্সে তার বান্ধবীর সাথে বসে হাসাহাসি করছিল আর গর্ব করে বলছিল কিভাবে সে তার বডিগার্ডকে বোকা বানিয়েছে, ঠিক তখনই তাদের টেবিলের সামনে এসে দাঁড়ালো রিয়াদ। তার মুখে কোনো রাগের ছাপ নেই, নেই কোনো বিরক্তি, শুধু শান্ত স্থির দৃষ্টি। আপনার ওয়াশরুমে যাওয়া শেষ হলে আমি কি বাড়ির দিকে যেতে পারি ম্যাডাম? আপনার বাবার ফোন এসেছিল, তিনি আপনাকে তাড়াতাড়ি ফিরতে বলেছেন। রিয়াদকে দেখে মেহের আর তার বান্ধবী দুজনই ভূত দেখার মতো চমকে উঠল। মেহেরের মুখটা বিস্ময় আর অপমানে ফ্যাকাশে হয়ে গেল। সে কিছুতেই বুঝতে পারছিল না এতগুলো ব্যাগ নিয়ে এই বিশাল মলের ভিড়ের মধ্যে রিয়াদ তাকে এত তাড়াতাড়ি খুঁজে বের করলো কিভাবে। তুমি তুমি এখানে কিভাবে এলে? আর আমার শপিং ব্যাগগুলো কোথায়? ব্যাগগুলো নিচেই আছে ম্যাডাম, আমি ম্যানেজ করে নিয়েছি। আর আপনাকে খুঁজে বের করাটাই তো আমার কাজ। চলুন, দেরি হয়ে যাচ্ছে। মেহের, এই কি তোর সেই নতুন বডিগার্ড? এ তো দেখতে একদম সিনেমার হিরোর মতো। আর তুই বলছিলি রোবট। আমার তো ওকে দেখে। চুপ করবি তুই, একটা কথাও বলবি না। মেহের নিজেকে সামলে নিয়ে আবারও তার অহংকারী মুখোশটা পরে নিল। সে এমন একটা ভাব করলো যেন রিয়াদের এখানে আসাটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা। তুমি এখানে এসে গেছো, ভালোই হয়েছে।
আমি তো নীলার সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম যে তুমি নিচে একা দাঁড়িয়ে আছো। যাই হোক, যখন এসেই পড়েছো তখন বসো। নাকি তোমার মতো বডিগার্ডদের ক্লায়েন্টদের সাথে এক টেবিলে বসার অনুমতি নেই? আমার ডিউটি আপনাকে প্রোটেক্ট করা ম্যাডাম, আপনার সাথে বসে কফি খাওয়া নয়। আপনি কথা শেষ করুন, আমি বাইরে অপেক্ষা করছি। আমি তোমাকে বসতে বলেছি রিয়া। দিস ইজ অ্যান ওয়ার্ডার। নাকি তুমি আমার ওয়ার্ডারও অমান্য করবে? যদি করো, আমি এক্ষুনি বাবাকে ফোন করে বলবো যে তুমি আমার কথা শুনছো না। তখন কি হবে সেটা নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে বলতে হবে না? মেহেরের গলার স্বরে ছিল স্পষ্ট হুমকির আভাস। রিয়াদ শান্ত দৃষ্টিতে একবার তার দিকে তাকালো, তারপর কোনো কথা না বলে পাশের একটা খালি চেয়ার টেনে বসলো। তবে তার বসার ভঙ্গিটা ছিল একেবারে সজাগ। সে এমনভাবে বসলো যেন পুরো কফি শপের প্রতিটি কোণ তার নজরে থাকে। হাই, আমি নীলা, মেহেরের বেস্ট ফ্রেন্ড। আপনার নাম তো রিয়াদ, তাই না? জি। নীলা, ওর সাথে কথা বলার কোনো দরকার নেই। ও কথা বলার জন্য স্যালারি পায় না, চুপ করে থাকার জন্য পায়। যাই হোক, ওয়েটার। মেহের হাত তুলে ওয়েটারকে ডাকলো। একজন স্মার্ট চেহারার ওয়েটার এগিয়ে এসে মেনিউ কার্ড এগিয়ে দিল। আমার জন্য একটা ক্যারামেল মাকিয়াটো আর একটা ব্লুবেরি চিজকে নিয়ে আসুন। আর নীলা, তুই কি নিবি? আমি একটা ক্যাপুচিনো নেব। আর আমার এই স্টাফের জন্য এক গ্লাস নর্মাল পানি নিয়ে আসবেন, ফিল্টারের পানি, মিনারেল ওয়াটার নয়। ওর আবার দামি জিনিস হজম হয় না। মেহেরের এই চরম অপমানজনক কথাটা শুনে নীলার মুখটা লজ্জায় ছোট হয়ে গেল। সে ভাবতেও পারেনি মেহের সবার সামনে কাউকে এইভাবে ছোট করতে পারে। কিন্তু রিয়াদের চেহারায় কোনো পরিবর্তন এলো না। সে যেন কথাই শুনেনি। ওকে ম্যাম। কি হলো মিস্টার বডিগার্ড, কিছু বললেন না যে? তোমার কি ঠান্ডা পানি চলবে না নাকি গরম পানি লাগবে? চিন্তা করো না, বিল আমিই দিব। তোমার স্যালারি থেকে কাটা যাবে না কিন্তু। পানি ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। রিয়াদের এই শান্ত অবিচল প্রতিক্রিয়া মেহারের রাগকে আরও উস্কে দিল। সে বুঝতে পারছিল সাধারণ অপমান বা কথায় এই লোককে কাবু করা যাবে না। ঠিক তখনই পাশের টেবিলে বসা 4-5টা বখাটে ধরনের ছেলে মেহের আর নীলার দিকে তাকিয়ে বাজে মন্তব্য করতে শুরু করলো। প্রথম দিকে তারা ফিসফিস করে বললেও কোনো প্রতিক্রিয়া না পেয়ে তাদের সাহস বেড়ে গেল। এক ছেলে বলে, দোস্ত দেখ দেখ, মাল দুটো দেখ, এক্কেবারে আগুন, কি হট। সাদা ড্রেস পরাটা তো পুরাই পরি। ইস, আমার যদি এমন একটা গার্লফ্রেন্ড থাকতো। হাই বিউটিফুল, একা একা কফি খাচ্ছ? আমাদের সাথে জয়েন করতে পারো, আমাদের টেবিলটা অনেক বড়। ছেলেগুলোর অসভ্য আচরণে নীলা বেশ অস্বস্তিতেই পড়ল। মেহেরের মুখেও ফুটে উঠল বিরক্তির ছাপ। সে ইচ্ছে করে রিয়াদের দিকে তাকালো, দেখতে চাইল রিয়াদ কি করে। এবার মজাটা দেখব। দেখি আমার কথাকথিত বেস্ট বডিগার্ড আমাকে কিভাবে প্রোটেক্ট করে। নিশ্চয়ই এখন হিরোর মতো গিয়ে মারামারি শুরু করে দিবে আর একটা সিন ক্রিয়েট হবে। কিন্তু রিয়াদ তার জায়গা থেকে এক চুলও নড়ল না। সে শুধু একবার ঘাড় গড়িয়ে শীতল দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকালো। তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা দেখে ছেলেগুলোর হাসি মিলিয়ে গেল। কিরে, ওই লোকটা এইভাবে তাকাচ্ছে কেন? কি হয় ওনাদের? আরে ধুর, হবে হয়তো ড্রাইভার বা চামচা টাইপের কিছু। ওর দিকে পাত্তা দিস না, আমরা আমাদের কাজ করি। এই বলে ছেলেটা উঠে দাঁড়িয়ে মেহেরের টেবিলের দিকে এগিয়ে গেল। সে মেহেরের একেবারে কাছে এসে টেবিলের উপর ঝুঁকে পড়ল। কি হলো বেবি ডল, এত ভাব নিচ্ছ কেন? একটু কথা বললে কি তোমার দাম কমে যাবে? নীলা ভয়ে প্রায় জমে গিয়েছিল। মেহেরও কিছুটা ঘাবড়ে গেলেও বাইরে সাহসের ভাবটা বজায় রাখলো। ঠিক সেই মুহূর্তে রিয়াদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে ছেলেটার আর মেহেরের মাঝখানে এমনভাবে দাঁড়ালো যেন একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। ভাই, আপনার কি চোখে কোনো সমস্যা আছে? দেখতে পাচ্ছে না যে ম্যাডাম আপনাদের সাথে কথা বলতে আগ্রহী নন? তুই আবার কে রে, মাঝখানে হিরো সাজতে এসেছিস? সর সামনে থেকে, নয়তো একটা থাপ্পড়ে তোর সব হিরোগুলো বের করে দেবো। থাপ্পড় তো আপনি দেবেন, কিন্তু তারপর আপনার ডান হাতটা আর থাপ্পড় দেওয়ার মতো অবস্থানে থাকবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে, ভেবে দেখুন। রিয়াদ এমনভাবে কথাটা বলল যেন সে কোনো হুমকি দিচ্ছে না, বরং একটা সাধারণ সত্যি ঘটনা বর্ণনা করছে। তার কণ্ঠস্বর নিচু হলো, তাতে এমন এক হিমশীতল কর্তৃত্ব ছিল যে ছেলেটা মুহূর্তের জন্য থমকে গেল। ছেলেটার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলে, আপনারা যাদের ছেলে
তাদের অনেকের বিজনেস ফয়েল আমার স্যারের টেবিলে ধুলো খায়। আমি যদি এখন শুধু একটা ফোন করি তাহলে কাল সকালে আপনাদের বাবারা রাস্তায় নামতে হতে পারে। আপনি কি চান আপনার একটা ছোট ভুলের জন্য আপনার পুরো পরিবারকে তার দাম দিতে হোক? ছেলেটা রিয়াদের পরিচয় নিয়ে ধাঁধায় পড়ে গেল। সে ভাবলো হয়তো কোনো প্রভাবশালী মন্ত্রীর ছেলে বা সেরকমই কিছু। কে আপনার স্যার? সেটা আপনার না জানলেও চলবে। আমি শুধু আপনাকে একটু বন্ধুসুলভ পরামর্শ দিচ্ছি। ভদ্রভাবে নিজের টেবিলে ফিরে যান, কফি শেষ করো আর বেল মিটিয়ে বাড়ি চলে যান। কারণ এই কফি শপের প্রতিটি সিসিটিভি ক্যামেরা এখন আপনাদের দিকেই ফোকাস করা আছে। আর 5 মিনিটের মধ্যে যদি আপনারা এখান থেকে না সরেন তাহলে শুধু পুলিশ নয়, মিডিয়াও এখানে চলে আসবে। বড়লোকের বকাটে সন্তানদের কফি শপে নারী উত্তপ্ত, হেডলাইনটা নিশ্চয়ই খুব আকর্ষণীয় হবে, তাই না? চল দোস্ত, ঝামেলা করে লাভ নেই। লোকটাকে সুবিধার মনে হচ্ছে না। ছেলেগুলো আর কোনো কথা না বলে দ্রুত বিলটা মিটিয়ে প্রায় ছুটে কফি শপ থেকে বেরিয়ে গেল। পুরো ঘটনাটা ঘটলো 5 মিনিটের কম সময়েও। কোনো চিৎকার নেই, কোনো মারামারি নেই, শুধু কথার বুদ্ধিমত্তায় পুরো পরিস্থিতি শান্ত হয়ে গেল। মেহের আর নীলা দুজনই অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। বিশেষ করে মেহের, সে ভেবেছিল আমি হয়তো মারামারি করে একটা বিশ্রী পরিস্থিতি তৈরি করব। কিন্তু আমি যেভাবে কোনো সহিংসতা ছাড়াই শুধু আমার ব্যক্তিত্ব, বুদ্ধি আর শীতল চাহনি দিয়ে পরিস্থিতি সামাল দিলাম তা মেহেরকে গভীরভাবে প্রভাবিত করলো। এই প্রথমবার তার মনে হলো বাবা হয়তো ভুল সিদ্ধান্ত নেননি। এই লোকটা শুধু একজন দেহরক্ষী নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। এই ঘটনাটি মেহেরের মনে প্রথমবারের মতো রিয়াদের দক্ষতার প্রতি এক ধরনের শ্রদ্ধা এবং তার নিরাপত্তার বিষয়ে এক ধরনের আস্থা তৈরি করে দিল। কিছুক্ষণ পর কফি শপ থেকে বেরিয়ে পার্কিং লট পর্যন্ত পুরো রাস্তাটা ছিল নীরবতায় ঢাকা। মেহেরের বান্ধবী নীলা আগে বিদায় নিয়েছিল, তাই এখন গাড়ির পেছনের সিটে মেহের একা। তার দৃষ্টি জানালার বাইরে স্থির, কিন্তু মন পড়ে আছে কয়েক মিনিট আগে ঘটে যাওয়া ঘটনায়। রিয়াদ নিঃশব্দে শপিং ব্যাগগুলো গাড়ির পেছনে রেখে সামনের প্যাসেঞ্জার সিটে এসে বসলো। ম্যাডাম, এখন কি বাড়ির দিকে যাব? গাড়ি চলতে শুরু করলো। ঢাকার কুখ্যাত বিকেলবেলা ট্রাফিক তখন তার ভয়াবহ রূপ ধারণ করেছে। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে এসে গাড়িটা পুরোপুরি আটকে গেল। সামনে পেছনে শুধু গাড়ির দীর্ঘ সারি, হর্নের শব্দ আর মানুষের কোলাহল। সময় যেন এখানেই থেমে গেছে। গাড়ির ভেতর এসি চললেও পরিবেশটা ছিল গুমোট। ড্রাইভার বশির চাচা চুপচাপ স্টিয়ারিং ধরে বসে আছেন। রিয়াদ সামনের দিকে তাকিয়ে রাস্তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যেন কিছুই হয়নি। কিন্তু মেহেরের ভেতরে চলছিল এক নীরব ঝড়। এই অস্বস্তিকর নীরবতা তার কাছে অসহ্যই মনে হচ্ছিল। সে ঠিক করলো এই নীরবতার দেয়াল তাকেই ভাঙতে হবে। তো মিস্টার বডিগার্ড, কফি শপে যা করলে সেটা তো দারুণ একটা পারফরমেন্স ছিল। দেখে তো মনে হলো একেবারে পেশাদার অভিনেতা। এইসব ডায়লগ কি আগে থেকে মুখস্থ করে রাখা, নাকি তাৎক্ষণিকভাবে মাথায় আসে? কথায় কথায় বিজনেস ফাইল, পুলিশ, মিডিয়া, বাবা দারুণ তো। পরিস্থিতি কথা বলিয়ে নেই ম্যাডাম, আর আমি অভিনয় করছিলাম না, যা সত্যি শুধু সেটুকু বলছিলাম। ওই ছেলেদের একজনের বাবা আসলেই আমার স্যারের একজন ক্লায়েন্ট। তোমার স্যার মানে আমার বাবা? বাবা কবে থেকে ওদের সাথে বিজনেস শুরু করলে? আমি তো কিছুই জানি না। আমি আপনার বাবার কথা বলিনি ম্যাডাম, আমি আমার আগের স্যারের কথা বলছি। ও যাই হোক, তুমি যেভাবে ওদেরকে ভয় দেখালে মনে হচ্ছিল যেন তুমি ওদের 14 গোষ্ঠীর খবর জানো। এত আত্মবিশ্বাস পাও কোথায়? রাস্তার মারামারি করে বুঝি এত অভিজ্ঞতা হয়েছে? মেহেরের কথার মধ্যে ছিল স্পষ্ট খোঁচা। সে চেয়েছিল রিয়াদকে রাগিয়ে দিতে, তার ভেতরের আসল রূপটা বের করে আনতে। ঠোঁটের কোণে এক চেলতে হাসি ফুটিয়ে বলে, শব্দ মাঝে মাঝে ঘুষির চেয়েও জোরে আঘাত করতে পারে ম্যাডাম, আর তাতে জামা কাপড় নষ্ট হওয়ার ভয় থাকে না, লন্ড্রির বিলও বেঁচে যায়। খুব চালাক তুমি, তাই না? আমার কোনো কথাই সরাসরি উত্তর না দিয়ে এড়িয়ে যাও। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার আসল পরিচয়টা কি? তুমি কোথা থেকে এসেছো? তোমার পরিবারে কে কে আছে? নাকি তুমি সিনেমায় দেখানো ওইসব একাল সুপার হিরো যাদের কোনো অতীত থাকে না? প্রত্যেকের একটা অতীত থাকে ম্যাডাম, আমারও আছে, কিন্তু সেই অতীতটাই আমার বর্তমান দায়িত্বের উপর কোনো ছায়া ফেলে না। আর আমার পরিবার তার নিরাপদে আছে, এটাই আমার জন্য যথেষ্ট। আমার কাজের ধরনটাই এমন যে প্রিয় মানুষদের থেকে দূরে থাকতে হয়, এটাই নিয়ম। রিয়াদের কণ্ঠস্বরে প্রথমবারের মতো এক ঝলক বিষণ্ণতা ফুটে উঠল, যা মেহেরের কান এড়ালো না। এই রহস্যময় উত্তরগুলো মেহেরের কৌতূহলগুলোকে আরও বাড়িয়ে দিল। এই লোকটা কে? কেন তার কথায় এত গভীরতা? বাহ, আবারও সিনেমার ডায়লগ।
প্রিয় মানুষদের থেকে দূরে থাকতে হয়। দারুণ। তা তোমার এই প্রিয় মানুষ এর তালিকায় কি কোনো বিশেষ মানুষও আছে, মানে কোনো গার্লফ্রেন্ড, নাকি তোমার ওই কাঠখোট্টা স্বভাবের জন্য কোনো মেয়ে তোমাকে আজ পর্যন্ত পাত্তাই দেয়নি, নাকি তোমার চাকরিটা এমন যে প্রেম করার সময় বা সুযোগ কোনোটাই পাওনি? এই প্রশ্নটা করার পর গাড়ির ভেতর যেন নীরবতা আরও গভীর হলো। রিয়াদ কোনো উত্তর দিল না, সে শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। গাড়িটা তখন এক পথ শিশু ফুল বিক্রেতার পাশে এসে থেমেছে। ছেলেটার হাতে এক গুচ্ছ টকটকে লাল গোলাপ। রিয়াদ ফুলগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তার চোখের দৃষ্টি শান্ত কিন্তু গভীর, যেন এই ফুলগুলো তাকে অন্য কোনো জগতে নিয়ে গেছে। ভালোবাসা একটা বিলাসিতা ম্যাডাম, আর আমার মতো মানুষের কাজের ক্ষেত্রে এটা একটা বড় দুর্বলতাও বটে। সৌন্দর্যকে দূর থেকে প্রশংসা করে ভালো, তাকে অধিকার করতে গেলে তাকে রক্ষা করার চিন্তায় নিজের দায়িত্বটাই হয়তো ভুলে যেতে হয়, আর আমার দায়িত্বে ভুল করার কোনো সুযোগ নেই। মেহের রিয়াদের এই অপ্রত্যাশিত গভীর উত্তরে একেবারে স্তব্ধ হয়ে গেল। সে এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না। সে কিছু বলার আগেই রিয়াদ একটা অদ্ভুত কাজ করে বসলো। সে গাড়ির জানালাটা সামান্য নামিয়ে ফুল বিক্রেতা ছেলেটাকে ইশারা করলো। রিয়াদ বাবা, তুমি কি ফুল কিনবা? রিয়াদ কোনো উত্তর না দিয়ে পকেট থেকে টাকা বের করে ছেলেটার হাত থেকে নিখুঁত একটা লাল গোলাপ কিনে নিল। তারপর জানালাটা আবারও তুলে দিল। মেহের অবাক হয়ে তাকিয়ে রইল। সে ভাবলো রিয়াদ হয়তো ফুলটা তাকিয়ে দেবে। তার বুকের ভেতরটা কেমন যেন ধুপ করে উঠল, কিন্তু রিয়াদ তার দিকে একবারও তাকালো না। সে ফুলটা নিয়ে সামনের ড্যাশবোর্ডের উপর ঠিক মেহেরের মুখোমুখি করে এমনভাবে রাখলো যেন ফুলটা মেহেরকেই দেখছে। মেহের নিজেকে সামলে নিয়ে কিছুটা তোতলানো গলায় বলল, এটা কিসের জন্য আমাকে দিচ্ছ? গাড়ির ভেতরের পরিবেশটা কেমন যেন থমথমে লাগছিল। ফুল থাকলে নাকি পরিবেশ সুন্দর হয়, তাই রাখলাম। তাছাড়া ছেলেটার হাত থেকে ফুলটা এখনই হয়তো কোনো গাড়ির চাকায় পিছিয়ে যেত। এত সুন্দর একটা জিনিসের এমন অপচয় দেখতে ভালো লাগছিল না। রিয়াদের উত্তরটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। সে ফুলটা মেহেরকে দেয়নি, আবার পুরোপুরি অস্বীকারও করেনি। তারই রহস্যময় আচরণ মেহেরকে এক অদ্ভুত গোলকধাঁধায় ফেলে দিল। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তার অহংকারী মনটা এই প্রথমবার কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই ট্রাফিক সিগন্যাল সবুজ হলো। গাড়ি আবার চলতে শুরু করলো। মুহূর্তেই সেই জাদুকরী পরিবেশটা ভেঙে গেল। বাকি রাস্তাটা আর কোনো কথা হলো না, কিন্তু এবারে নীরবতাটা আগের মতো অস্বস্তিকর ছিল না, বরং এই নীরবতার মধ্যে ছিল হাজারো না বলা কথা, এক অজানা অনুভূতি, আর ড্যাশবোর্ডে রাখা ওই টকটকে লাল গোলাপটা। মেহের আর চোখে বারবার আয়নায় আমার প্রতিবিম্ব দেখছিল, কিন্তু আমি ছিলাম আগের মতোই নির্বিকার, যেন একটু আগে কিছুই ঘটেনি। মেহেরের মনে প্রথমবার প্রশ্ন জাগলো, এই ছেলেটা আমার সব অপমান নীরবে সহ্য করে, আমার সব বিপদে ঢাল হয়ে দাঁড়ায়, আর এক মুহূর্তে একটা লাল গোলাপ দিয়ে সব সমীকরণ ওলটপালট করে দেয়। সে আসলে কে? কয়েকদিন পরের কথা। সকালের স্নিগ্ধ আলোয় ঝলমল করছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সুবিশাল ক্যাম্পাস। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছিল মেহের। সেই দিনের সেই ট্রাফিক জ্যামের ঘটনাটা এখনও তার মাথায় ঘুরপাক খাচ্ছে, বিশেষ করে ড্যাশবোর্ডে রাখা সেই লাল গোলাপটা। বাড়ি ফেরার পর সে কাউকে না জানিয়ে ফুলটা নিজের ঘরে নিয়ে রেখেছিল। রিয়াদ আগের মতোই মেহেরের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করছিল। ক্যাম্পাসের অন্য ছাত্রছাত্রীরা কৌতূহলী দৃষ্টিতে রিয়াদের দিকেই তাকাচ্ছিল। তার ফর্মাল পোশাক আর গম্ভীর উপস্থিতি তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল। মেহেরের কলেজের বান্ধবী সারা বলল, কী রে মেহের, এই লোকটাকে কয়েকদিন ধরে দেখছি তোর আশেপাশে ঘোরাফেরা করছে, তোর নতুন বয়ফ্রেন্ড নাকি? দেখতে তো একেবারে কোনো কোরিয়ান ড্রামার হিরো। চুপ করবি তুই? ও আমার বয়ফ্রেন্ড হতে যাবে কোন দুঃখে? ও আমার ড্রাইভার কাম বডিগার্ড, বাবা জোর করে ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। মেহেরের আরেক বন্ধু রাফি বলে, ড্রাইভার না ছাই, এই লোকের হাঁটা চলা তাকানোর ভঙ্গি দেখেছিস? মনে হচ্ছে কোনো স্পেশাল ফোর্সের এজেন্ট। তোর বাবা নিশ্চয়ই সাধারণ কাউকে রাখেননি। লোকটার মধ্যে কেমন যেন একটা ভয়ঙ্কর ব্যাপার আছে। ভয়ঙ্কর না আমার মাথা, ও একটা আস্ত রোবট, কোনো ইমোশনই ওর মধ্যে নেই, সারাক্ষণ শুধু গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকে। তোরা প্লিজ ওকে নিয়ে আর কথা বলিস না তো, আমার মেজাজ খারাপ হয়ে আছে। কথা বলতে বলতে তারা ডিপার্টমেন্টের করিডোরে এসে পৌঁছালো, আর ঠিক তখনই তাদের পথ আটকে দাঁড়ালো সাদাফ। সাদাফ ভার্সিটির সবচেয়ে প্রভাবশালী এক ব্যবসায়ীর ছেলে।
দামি গাড়ি, ব্র্যান্ডেড পোশাক আর টাকার গরমে তার পা মাটিতে পড়ত না। সে অনেক দিন ধরেই মেহেরের পেছনে লেগে আছে, কিন্তু মেহের তাকে এক বিন্দু পাত্তা দেয় না। এই যে প্রিন্সেস মেহের, কোথায় যাচ্ছ এত তাড়া করে? আমার সাথে একটু কথা না বললে কি তোমার দিন শুরু হয় না? আমার পথ ছাড়ো সাদব, আমার ক্লাস আছে, আর তোমার সাথে কথা বলার মতো ফালতু সময় আমার নেই। আরে এত ভাব নিচ্ছ কেন? আমি তো শুধু তোমার অ্যাসাইনমেন্টের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। আমি শুনেছি তুমি নাকি প্রফেসর শারমিনের সাবজেক্টে হাইস্ট মার্কস পেয়েছ। একটু হেল্প করলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে তোমার? আমি কাউকে হেল্প করি না, নিজেরটা নিজে করতে শেখো। এখন পর্যন্ত রাস্তা ছাড়ো। মেহের সাদাফকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে, কিন্তু সাদাফ তার হাতটা খপ করে ধরে ফেলল। এত তারা কিসের বেবি? আগে বলো আজ সন্ধ্যায় আমার সাথে কফি খেতে যাবে কিনা, তাহলেই আমি তোমার পথ ছেড়ে দিব। আমার হাত ছাড়ো সাদব, তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? করিডোরে মুহূর্তের মধ্যে একটা জটলা তৈরি হয়ে গেল। সবাই দাঁড়িয়ে তামাশা দেখতে লাগলো। মেহেরের বন্ধুরা সাদাফকে কিছু বলতে গিয়েও তার প্রভাবে কথা ভেবে পিছিয়ে গেল। মেহের, ঝামেলা করিস না, যা বলছি শুনে নে। কেন শুনবো আমি? ও আমার হাত ধরেছে আর আমি চুপ করে থাকবো? নেবার। তাহলে তুমি আমার সাথে যাবে না, তাই তো? আর একবার ভেবে দেখো প্রিন্সেস, আমাকে না বললে কিন্তু পরে পস্তাতে হবে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছিল। সাদাফ মেহেরের হাতটা আরও জোরে চেপে ধরল। মেহের যন্ত্রণায় মুখ কুঁচকে ফেলল। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে এগিয়ে এলো রিয়াদ। তার চোখে মুখে কোনো রাগ নেই, আছে শুধু এক হিমশীতল স্থিরতা। ম্যাডামের হাতটা ছেড়ে দিন। তুই আবার কে রে? মাঝখানে কাবাব মে হাড্ডি হতে এসেছিস? জানিস আমি কে? আমার বাবাকে? আপনি যেই হন বা আপনার বাবা যেই হোক না কেন, আপনি এখন যেটা করছেন সেটা ইভটিজিংয়ের পর্যায়ে পড়ে। আর পাবলিক প্লেসে একজন মেয়ের গায়ে তার ইচ্ছার বিরুদ্ধে হাত দেওয়া একটা শাস্তিযোগ্য অপরাধ। আপনি যদি আর 1 সেকেন্ডের মধ্যে ম্যাডামের হাত না ছাড়েন, তাহলে আপনার বাবার পরিচয়টা আপনাকে পুলিশ স্টেশনে গিয়ে দিতে হবে। পুলিশ? তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস? এই ভার্সিটির ভিসি পর্যন্ত আমার বাবাকে সালাম দেয়, আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? যা যা, ভাগ এখান থেকে, নয়তো তোর এমন অবস্থা করব যে নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবি না। সাদাফের বন্ধুরা রিয়াদকে ঘিরে ধরার জন্য এগিয়ে গেল। মেহের ভয়ে চোখ বন্ধ করে ফেলল। সে ভাবল আজ হয়তো একটা মারামারি হয়েই যাবে। আমি আপনাকে শেষবারের মতো বলছি, হাতটা ছেড়ে দিন। ভালোই ভালোই, কারণ আমি যদি একবার হাতটা ছাড়ানোর চেষ্টা করি, তাহলে হয়তো আপনার এই হাতটা আর কখনোই কোনো কিছু ধরার মতো অবস্থা থাকবে না। তো তুই আমাকে হুমকি দিচ্ছিস? আমি হুমকি দিচ্ছি না, আমি আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। সিদ্ধান্ত আপনার। আপনি কি নিজের সম্মান নিয়ে এখান থেকে চলে যাবেন, নাকি আমার সাহায্য নেবেন? রিয়াদের সাহায্য শব্দটার মধ্যে যে কী ভয়ঙ্কর ইঙ্গিত ছিল সেটা বুঝতে সাদাফের আর বাকি রইল না। সে ঢোক গিলে মেহেরের হাতটা ছেড়ে দিল। ঠিক আছে যা, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস এই ঘটনার শেষ এখানেই নয় মেহের। আই উইল সি ইউ লেটার। সাদাফ এবং তার বন্ধুরা রাগে গজরাতে গজরাতে সেখান থেকে চলে গেল। করিডোরের জানালাটাও ধীরে ধীরে হালকা হয়ে গেল। মেহেরের বন্ধুরা অবাক হয়ে রিয়াদের দিকে তাকিয়েছিল। তারা ভাবতেও পারেনি কোনো রকম মারামারি ছাড়াই শুধু কথার জোরে রিয়াদ এমন একটা পরিস্থিতি সামালেই নেবে। অ্যামেজিং, লোকটা তো অসাধারণ, একটা ঘুষিও মারল না, অথচ সাদাপের মতো ছেলে লেজ গুটিয়ে পালালো। আমি তো আগেই বলেছিলাম এর মধ্যে স্পেশাল কিছু একটা আছে। মেহের, তুই তো ভাগ্যবান রে। মেহের কোনো কথা বলল না। সে তার হাতের দিকে তাকিয়েছিল, যেখানে সাদাফের আঙ্গুলের দাগ বসে গেছে। তার রাগ, অপমান আর ভয় সবকিছু চাপিয়ে আমার প্রতি এক ধরনের আকর্ষণীয় অনুভূতি জন্ম নিচ্ছিল। সে ভেবেছিল আমি হয়তো সাদাফকে মেরে রক্তাক্ত করে দেব, একটা বিশ্রী পরিস্থিতি তৈরি হবে। কিন্তু আমি যেভাবে ব্যক্তিত্ব আর বুদ্ধিমত্তা দিয়ে পুরো বিষয়টা সমাধান করলাম, তা মেহেরকে গোপনভাবেই প্রভাবিত করলো। এই প্রথম তার মনে হলো আমি শুধু তার দেহরক্ষী নয়, তার সম্মান আর সুরক্ষার এক নীরব প্রাচীর। তার অহংকারী মনটা হয়তো এখনো সেটা স্বীকার করতে চায় না, কিন্তু তার ভেতরটা জানে এই স্থির চোখের মানুষটার উপস্থিতিতে সে আজ সত্যি নিরাপদ বোধ করছে। ভার্সিটির সেই ঘটনার পর কয়েকটা দিন কেটে গেছে, কিন্তু তার রেশ রয়ে গেছে মেহেরের মনে।
মেহের বাইরে থেকে যতই বিরক্তি দেখাক না কেন, তার ভেতরে ভেতরে রিয়াদের প্রতি এক ধরনের সমীহ জন্মেছে। তার জেদি মনটা এখন আর আগের মতো রিয়াদকে তাড়ানোর ফোন দেয়াটে না, বরং তার উপস্থিতিকেই কেমন যেন স্বাভাবিক বলে মেনে নিতে শুরু করেছে। ঠিক তখনই তার ঘরের দরজায় নক পড়ল। ভেতরে এসো। ঘরে প্রবেশ করলেন জনাব ইফতেখার চৌধুরী। তার মুখটা গম্ভীর, হাতে কয়েকটা ফাইল। মেহের, তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল। তোর পড়াশোনা শেষ হলে একটু নিচে আসিস। বলো বাবা, কি কথা? এখানেই বলো। না, আমার অফিসে আয়, বিষয়টা প্রাইভেট। বাবার গলার স্বর শুনে মেহেরের মনটা কুঁকড়ে গেল। সে বুঝতে পারল গুরুত্বপূর্ণ কিছু একটা ঘটেছে। সে বই বন্ধ করে বাবার পেছন পেছন তার স্টাডি রুমে গেল। স্টাডি রুমে ঢোকার পর জনাব চৌধুরী দরজাটা বন্ধ করে দিলেন। তিনি মেয়ের হাতে একটা ফাইল ধরিয়ে দিলেন। এটা দেখ। কি এটা বাবা? মেহের ফাইলটা খুলে দেখল। ভেতরে কয়েকটা ছবিগুলো ভার্সিটির সেই দিনে যখন সাদাব তার হাত ধরেছিল, আর তার পাশে দাঁড়িয়ে আছে রিয়াদ। ছবিগুলো এমনভাবে তোলা যেন মনে হচ্ছে সাদাব আর মেহেরের মধ্যে কোনো ঘনিষ্ঠ মুহূর্ত চলছিল, আর রিয়াদ সেটা দেখছিল। এসব কি বাবা? এই ছবিগুলো কে তুলেছে? সাদাফের বাবা মির্জা সাহেব আজ অফিসে এসেছিলেন। তিনি এই ছবিগুলো দেখিয়ে আমাকে হুমকি দিয়ে গেছেন। তিনি বলেছেন, আমি যদি তার ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব মেনে না নিই, তাহলে তিনি এই ছবিগুলো মিডিয়ায় ছড়িয়ে দেবেন। আর ক্যাপশনে লেখা হবে, শিল্পপতি ইফতেখার চৌধুরীর মেয়ের ক্যাম্পাসে প্রেমিকের সাথে অন্তরঙ্গ মুহূর্ত। হোয়াট? এটা তো ব্ল্যাকমেল। সাদাব একটা নোংরা ছেলে, আর তার বাবা তার চেয়েও বেশি নোংরা। তুমি তাকে কিচ্ছু বলবে না বাবা? বলেছি, কিন্তু তুই তো জানিস মির্জা সাহেব কতটা প্রভাবশালী। তার সাথে সরাসরি সংঘাতে গেলে আমাদের বিজনেসের অনেক ক্ষতি হয়ে যাবে। তিনি আমাকে 24 ঘন্টা সময় দিয়েছেন। এর মধ্যে হয় আমাকে হ্যাঁ বলতে হবে, অথবা এই স্ক্যান্ডালের জন্য প্রস্তুত থাকতে হবে। বাবা, তুমি এটা কিভাবে বলছো? তুমি কি সত্যি ওই জানোয়ারটার সাথে আমার বিয়ে দেওয়ার কথা ভাবছো? তুমি জানো না ও সেদিন আমার সাথে কিরকম অসভ্যতামি করেছে? রিয়াদ না থাকলে তো। আমি সব জানি রে মা, কিন্তু বিজনেসের সম্মানটাও তো দেখতে হবে। আমাদের কোম্পানির হাজার হাজার কর্মচারী আমাদের উপর নির্ভরশীল। একটা স্ক্যান্ডালের কারণে যদি কোম্পানির শেয়ার পড়ে যায়, তাহলে কতগুলো পরিবার পথে বসবে ভেবে দেখেছিস? তাহলে তুমি কি বলতে চাও? আমি আমার জীবনটা নষ্ট করে কোম্পানির সম্মান বাঁচাবো? এটাই তোমার সিদ্ধান্ত? তোমার কাছে আমার চেয়ে তোমার বিজনেসের সম্মান সবচেয়ে বড় হয়ে গেল বাবা? আমি এখন কোনো আবেগ নিয়ে ভাবতে চাই না মেহের। যা আমাদের জন্য ভালো, আমাকে সেই সিদ্ধান্তই নিতে হবে। তুই এখন ঘরে যা, আমাকে একা থাকতে দে। বাবার এই শীতল ব্যবসায়িক রূপটা মেহের আগে কখনো দেখেনি। তার মনে হলো তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে বাবাকে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় মনে করত, আজ তিনি তাকে ঠেলে ফেলে দিচ্ছেন। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। সে আর কোনো কথা না বলে টলতে টলতে ঘর থেকে বেরিয়ে এলো। নিজের ঘরে না গিয়ে সে একেবারে ছাদে চলে গেল। রাতের ঠান্ডা বাতাস তার শরীরটাকে কাঁপিয়ে দিচ্ছিল, কিন্তু তার ভেতরের আগুনে পোড়া যন্ত্রণার কাছে এই ঠান্ডা কিছুই নয়। সে ছাদের রেলিং ধরে কান্নায় ভেঙে পড়ল। তার সব অহংকার, সব তেজ আজ যেন কান্নার জলে ধুয়ে যাচ্ছিল। কেন আমার সাথেই কেন এমন হয়? মা চলে যাওয়ার পর ভেবেছিলাম বাবাই আমার সব, কিন্তু আজ উনিও। আমি এখন কোথায় যাব? কি করব আমি? মেহের যখন কান্নায় একেবারে ভেঙে পড়েছে, ঠিক তখনই সে তার কাঁধে একটা হালকা হাতের স্পর্শ অনুভব করলো। চমকে পেছনে ফিরেই সে দেখলো রিয়াদ দাঁড়িয়ে আছে, তার হাতে এক গ্লাস পানি। তুমি তুমি এখানে কি করছো? আমার পিছু নিতে নিতে একেবারে ছাদে চলে এসেছো? যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। কোনো কথা বলল না। সে শুধু পানির গ্লাসটা মেহেরের দিকে এগিয়ে দিল। তার চোখে মুখে কোনো কৌতূহল নেই, কোনো প্রশ্ন নেই, আছে শুধু এক গভীর শান্ত সহানুভূতি। বললাম না আমার কিচ্ছু লাগবে না, তুমি যাও এখান থেকে। কান্না করলে শরীরের পানি অভাব হয় ম্যাডাম, পানিটা খেয়ে দিন, মাথাটা ঠান্ডা হবে। ঠান্ডা মাথায় চিন্তা করলে হয়তো কোনো সমাধান বেরিয়ে আসবে।
রিয়াদ আর কিছুই বলল না। সে পানির গ্লাসটা পাশে রেখে মেহেরের থেকে কিছুটা দূরে ছাদের অন্য এক কোণায় গিয়ে দাঁড়ালো। সে মেহেরকে তার একাকিত্বে কাঁদার সুযোগ করে দিল, কিন্তু তাকে একা ছেড়ে চলেও গেল না। তার এই নীরব উপস্থিতিটাই যেন মেহেরের জন্য এক বিশাল আশ্রয় হয়ে উঠল। অনেকক্ষণ কাদার পরে মেহের কিছুটা শান্ত হলো। সে উঠে দাঁড়িয়ে দেখলো আমি আগের মতোই দাঁড়িয়ে আছি, রাতের অন্ধকারের সাথে প্রায় মিশে গিয়ে। আমার এই ছোট মানবিক আচরণ কোনো প্রশ্ন না করে, কোনো সান্ত্বনা না দিয়ে শুধু পাশে থাকা মেহেরের মনে এভাবে দাগ কেটে গেল, যা সে হয়তো কোনোদিনও ভুলতে পারবে না। মেহের আর কিছু না বলে তার রুমে চলে আসলো। রাত তখন প্রায় 10টা। নিজের বিশাল বিলাসবহুল গড়ে বসে বইয়ের পাতা উল্টাচ্ছিল মেহের, কিন্তু তার মন ছিল অন্য কোথাও। পড়ার টেবিলের পাশে একটা ছোট্ট ক্রিস্টালের ফুলদানিতে সযত্নে রাখা আছে সেই লাল গোলাপটা। কয়েকদিনে ফাবড়িগুলো কিছুটা শুকিয়ে এলেও তার সৌন্দর্য কমেনি একটু। গোলাপটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, কি অদ্ভুত লোক, একটা সামান্য ফুল দিয়ে আমার সব চিন্তা ভাবনা উলটপালট করে দিল। কে তুমি রিয়া? কেন তোমাকে আমার আর 10টা সাধারণ বডিগার্ডের মতো মনে হয় না? কেন তোমার এই স্থির চোখের দিকে তাকালে আমার বুকের ভিতরটা কেঁপে ওঠে? কেন তুমি আমার সব অপমান সহ্য করো, আমার সুরক্ষার জন্য দেয়ালের মতো দাঁড়িয়ে থাকো? মেহের আলতো করে গোলাপের একটা পাপড়ি ছুঁয়ে দিল। তার মনে পড়লো আমার সেই কথাটা, সৌন্দর্যকে দূর থেকে প্রশংসা করাই ভালো। তাকে অধিকার করতে গেলে তাকে রক্ষা করার চিন্তায় নিজের দায়িত্বটাই হয়তো ভুলে যেতে হয়। কথাটা ভাবতেই মেহেরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। তুমি কি আমাকেও সেই দূর থেকে প্রশংসা করার মতোই কোনো সুন্দর জিনিস ভাবো রিয়া? তাই নাকি? আমার কাছে আসতে চাও না, নাকি পুরোটাই আমার মনের ভুল? উফ, আমি এসব কি ভাবছি? ও একজন আমার এমপ্লয়, আর কিছুই নয়। কিছুক্ষণ পর বিছানায় শুয়েও মেহেরের চোখে ঘুম আসছিল না। বাবার কথাগুলো বারবার তার কানে বাজছিল। সাদাবের মতো একটা ছেলের সাথে আমার বিয়ের কথা বাবা ভাবতে পারলেন কি করে? এই চিন্তাটা আমাকে কুড়ি কুড়ি খাচ্ছিল। রাত বাড়ার সাথে সাথে আমার অস্থিরতা বাড়ছিল। একসময় ক্লান্তিতে আমার চোখটা লেগে গেল, সেই ঘুম ছিল খুব পাতলা। ঘড়ির কাঁটায় তখন রাত 2:15। একটা দুঃস্বপ্ন দেখে ধরফর করে ঘুম ভেঙে গেল মেহেরের। তার গলাটা শুকিয়ে কাঠ। সে বিছানার পাশে টেবিলে পানির বোতল খুঁজতে গিয়ে দেখল সেটা খালি। ইস, পানিটাও শেষ, এখন নিচে গিয়ে আনতে হবে। সে অনিচ্ছা সত্ত্বেও বিছানা থেকে নামলো। ঘরটা পুরোপুরি অন্ধকার, শুধু জানালা দিয়ে চাঁদের আবছা আলো এসে পড়েছে। সে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল, দেখতে চাইল বাইরে বৃষ্টি হচ্ছে কিনা। কাঁচের দরজাটা নিঃশব্দে সরিয়ে সে বারান্দায় পা রাখল। ঠান্ডা বাতাসে তার শরীরটা জুড়িয়ে গেল। মেহেরের ঘরটা দোতলায়, বাড়ির পেছনের বাগানটার দিক ঠিক উপরে। বারান্দা থেকে পুরো বাগান আর পেছনের গেস্ট কোয়ার্টারটা পরিষ্কার দেখা যায়। সে রেলিং ধরে দাঁড়িয়ে রাতের নিস্তব্ধতা উপভোগ করার চেষ্টা করছিল। ঠিক তখনই তার চোখ আটকে গেল নিচে। বাগানের ঠিক মাঝখানে সুইমিং পুলের পাশে রাখা একটা বেতের চেয়ারে বসে আছে রিয়াদ, আর কোলে একটা স্লিম ল্যাপটপ, যা স্ক্রিনের আলো তার মুখে এসে পড়েছে। সে গভীর মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। এত রাতে ওইখানে কি করছে? ওর তো গেস্ট কোয়ার্টারে থাকার কথা। নাকি বাবার সাথে ঝগড়া করার পর থেকে ও আমার উপর স্পেশাল নজর রাখছে? কিন্তু ল্যাপটপ দিয়ে কি করছে? কৌতূহলবশত মেহের বারান্দার এক কোণায় পিলারের আড়ালে গিয়ে দাঁড়ালো, যাতে রিয়াদ তাকে দেখতে না পায়। সে মন দিয়ে দেখার চেষ্টা করলো রিয়াদ কী দেখছে। প্রথমে আবছা লাগলেও কিছুক্ষণ পর সে যা দেখলো তাতে তার চোখ ছানা বড়া হয়ে গেল। রিয়াদ তার থেকে বেশি দূরে না, তার কথাও শোনা যায় এখান থেকে। রিয়াদের ল্যাপটপের স্ক্রিনে ভাসছে অসংখ্য জটিল গ্রাফ, চার্ট আর লাল সবুজ সংখ্যার সারি, যা ক্রমাগত ওঠানামা করছে। মেহেরের বাবা একজন বিজনেসম্যান হওয়ায় এই ধরনের গ্রাফ তার কাছে পুরোপুরি অচেনা নয়। সে বুঝতে পারলো এটা কোনো আন্তর্জাতিক স্টক মার্কেট বা ফরেক্স ট্রেডিংয়ের লাইভ স্ক্রিন। স্টক মার্কেট? একজন বডিগার্ড এত রাতে স্টক মার্কেট নিয়ে কি করবে? তাও আবার এটা তো NYSE বা NASDAQ এর মতো লাগছে। বাংলাদেশে কোনোটাই নয়। ও কি এসব বোঝে, নাকি কোনো গেম খেলছে? মেহের যখন এইসব ভাবছে ঠিক তখনই রিয়াদের পকেট থেকে ফোনটা বেজে উঠল। রিয়াদ ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে কানে ব্লুটুথ এয়ারপিসে চাপ দিলে কলটা রিসিভ করলো। আর তারপর সে যা বলল তা শোনার জন্য মেহের একেবারে প্রস্তুত ছিল না। ইয়া অ্যালেক্স, টেল মি।
What's the update on the Thakashi deal? Did they agree to our revised terms? মেহেরের বুকের ভেতরটা ধক করে উঠল। এটা রিয়াদের কণ্ঠস্বর, কিন্তু এই উচ্চারণ সে আগে কখনো শোনেনি। কোনো জড়তা নেই, কোনো বাংলাদেশি টান নেই, একেবারে খাঁটি পালিশ করা ব্রিটিশ অ্যাকসেন্ট। Good, excellent. Tell the legal team to finalize the papers by morning. I want to close this deal before the London market opens. No, don't sell the pharma stocks yet. Hold them. I have a feeling they are going to search after the FDA announcement next week. Just keep a close eye on it. And what about the airdrop from Zurich? Has the transfer been initiated? মেহের পিলারের সাথে প্রায় মিশে গিয়েছিল। তার বিশ্বাসই হচ্ছিল না সে কি শুনছে। তাকাহাশি ডিল, ফার্মা স্টকস, জুরিক থেকে ট্রান্সফার, এসব কি বলছে রিয়াদ? একজন সাধারণ বডিগার্ডের পক্ষে কি এসব বিষয়ে কথা বলা সম্ভব? আর এই উচ্চারণ, না, এটা রিয়াদ হতে পারে না। ও অন্য কেউ নাকি আমি স্বপ্ন দেখছি? ওর কণ্ঠস্বরটা একই, কিন্তু কথা বলার ধরন, শব্দচয়ন, উচ্চারণ সব কিছু আলাদা। কে এই লোকটা? All right, Alex. Good job. Keep me posted. I'll call you back in an hour to discuss the new acquisition plan. Cheers. রিয়াদ ফোনটা কেটে দিয়ে আবারও ল্যাপটপে মনোযোগ দিল। মেহেরের মাথা তখন ঘুরছে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। সে নিঃশব্দ পায়ে পায়ে বারান্দা থেকে সরে এসে নিজের ঘরে ঢুকে দরজাটা আটকে দিল। সে হাঁপাচ্ছিল, যেন কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখে ফেলেছে। সে দ্রুত বিছানায় গিয়ে বসলো। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে রিয়াদ? একজন বডিগার্ড এত রাতে ল্যাপটপে আন্তর্জাতিক স্টক মার্কেট কেন দেখবে? সে এত নিখুঁত ব্রিটিশ উচ্চারণে কার সাথে কথা বলছিল? অ্যালেক্সটাকে? তাকাহাশি ডিল, জুরিক, এসবের মানে কি? মুহূর্তের জন্য তার মনে হলো রিয়াদ হয়তো কোনো আন্তর্জাতিক অপরাধ চক্রের সাথে জড়িত, যে বডিগার্ডের ছদ্মবেশে আমাদের বাড়িতে অন্য কোনো উদ্দেশ্যে ঢুকেছে, হয়তো কিডন্যাপিং বা অন্য কিছু। কিন্তু না, যে মানুষটা আমাকে সাদাপের হাত থেকে ওভাবে বাঁচালো, যে আমার কান্নার সময় কোনো প্রশ্ন না করে চুপচাপ পাশে দাঁড়িয়ে রইল, সে খারাপ মানুষ হতে পারে না। তার চোখ দুটো, ওই শান্ত স্থির চোখের আড়ালে কোনো ষড়যন্ত্র থাকতে পারে না। না। মেহেরের মনটা দ্বিধায় ভরে গেল। সে কি বিশ্বাস করবে, তার নিজের কান নাকি তার অনুভূতি? হয়তো আমি ভুল শুনেছি, হয়তো ও অন্য কারোর সাথে কথা বলছিল, অথবা কোনো সিনেমার ডায়লগ প্র্যাকটিস করছিল। আজকাল তো অনেকে বিভিন্ন অ্যাকসেন্ট শেখে, আর স্টক মার্কেটের গ্রাফ হয়তো ওর এটা শেখার শখ হতেই তো পারে। মেহের তার মনকে জোর করে বোঝানোর চেষ্টা করলো। সে বিষয়টাকে একটা কাকতালীয় ঘটনা ভেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার মনের গভীরে একেবারে অলক্ষ্যে একটি সন্দেহের ক্ষুদ্র বীজ বপন হয়ে গেল। সে বুঝতে পারল রিয়াদ নামের এই মানুষটা মানে আমি একটা জীবন্ত রহস্য। আমার সাধারণ পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এমন কোনো গল্প যা মেহেরের কল্পনারও বাইরে। এই রাতের ঘটনা মেহেরের মনে আমার প্রতি যে আস্থা জন্মেছিল তাকে এক নতুন কৌতূহল এবং সন্দেহের মুরুকে ডেকে দিল। সে ঠিক করলো এই রহস্যের শেষ তাকে দেখতেই হবে। সে জানতে চায় কে এই প্রহরী, তার আড়ালে লুকিয়ে আছে কোন সত্তা। সেই রাতের রহস্যময় ঘটনার পর প্রায় এক সপ্তাহ কেটে গেছে। এই কয়েকদিনে মেহেরের পৃথিবীটা অনেকখানি বদলে গেছে। সাদাফের বাবা মির্জা সাহেব তার হুমকি প্রত্যাহার করে নিয়েছেন এক অজানা কারণে। মেহেরের বাবাও আর বিয়ের ব্যাপারে কোনো কথা তোলেননি। বাড়ির পরিবেশটা এখন শান্ত, কিন্তু মেহেরের মনের ভেতরটা আগের চেয়েও বেশি অশান্ত। তার সমস্ত চিন্তা এখন রিয়াদকে ঘিরে। সেই রিয়াদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা মনোযোগ দিয়ে লক্ষ্য করে, কিন্তু বাইরে থেকে বোঝার উপায় নেই। রিয়াদও আগের মতোই নির্লিপ্ত, শান্ত আর পেশাদার। শনিবারের এক সন্ধ্যা ঢাকার অভিজাত রেডিসন্স ব্লু হোটেলের বলরুমে চলছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের এক হাই প্রোফাইল গালা ডিনার। মা, আর কতক্ষণ লাগাবি? সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আজ ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচন, আমার উপস্থিতিটা খুবই জরুরি। এসেছি বাবা, কিন্তু আমি সত্যি যেতে চাই না। এসব বোরিং পার্টি আমার একদম ভালো লাগে না। সবাই শুধু বিজনেস আর টাকার গল্প করে, একটু ইন্টারেস্টিং মানুষ নেই। আজকের দিনটা ম্যানেজ করে নে প্লিজ। অনেক বড় বড় ইনভেস্টররা আসবেন, তোকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া দরকার।
আমার পর তোকেই তো সব সামলাতে হবে। সেটা পরেও করা যাবে, আজ আমার মুড নেই। মেহেরের পরনে একটা অফ শোল্ডার নেভি ব্লু গাউন, চুলগুলো সুন্দর করে খোপা করা, কানে হিরের দুল, তাকে দেখাচ্ছিল কোনো রাজকন্যার মতো, কিন্তু তার মুখে ছিল স্পষ্ট বিরক্তির ছাপ। সে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে থমকে গেল। ড্রয়িং রুমে তার বাবার পাশে দাঁড়িয়ে আছে রিয়াদ, কিন্তু এ কোন রিয়াদ? তার পরনে কোনো ব্লেজার বা সাধারণ শার্ট প্যান্ট নয়, বরং একটা নিখুঁতভাবে ফিট করা ব্র্যান্ডেড কালো স্যুট, সাদা শার্টের সাথে একটা সিল্কের কালো টাই, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। তার পুরো অবয়বে ফুটে উঠেছে এক সহজাত আভিজাত্য, যা মেহের আগে কখনো খেয়াল করেনি। ও মাই গড, হে কি সত্যি রিয়াদ? ওকে তো কোনো হলিউড সিনেমার হিরোর মতো লাগছে। একজন সাধারণ বডিগার্ডের পক্ষে এত দামি স্যুট পরা বা নিজেকে এভাবে ক্যারি করা কিভাবে সম্ভব? কিরে, ওখানে দাঁড়িয়ে পড়লি কেন? আয়, রিয়াদও আজ আমাদের সাথে যাবে। এত বড় পার্টিতে সিকিউরিটি থাকা ভালো। ও আমাদের সাথে যাবে এই পোশাকে? এই ধরনের অনুষ্ঠানে ফর্মাল ড্রেস কোড মেনে চলতে হয় ম্যাডাম, নয়তো ভিড়ের সাথে মিশে থাকা যায় না, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। রিয়াদের যুক্তিটা একেবারেই নিখুঁত, কিন্তু মেহেরের মন মানছিল না। তার মনে হচ্ছিল এই লোকটার প্রতিটি কথাই যেন কোনো গভীর রহস্যের ইঙ্গিত দেয়। রেডিসনের বলরুমে প্রবেশ করতেই সব আলো যেন তাদের উপর এসে পড়ল। সবাই জনাব ইফতেখার চৌধুরী এবং তার সুন্দরী মেয়ের দিকেই তাকিয়েছিল। রিয়াদ নিঃশব্দে তাদের পেছনে কিছুটা দূরত্ব বজায় রেখে হাঁটছিল, কিন্তু তার উপস্থিতিটা ছিল চোখে পড়ার মতো। অনেকেই কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছিল তার দিকে। একজন ব্যবসায়ী বললেন, ইফতেখার সাহেব, আপনার মেয়ে তো মাশাআল্লাহ দিন দিন আরো সুন্দর হয়ে উঠছে। তা আপনার পাশের এই ইয়াং ম্যানটি কে? আপনার নতুন কোনো ডিরেক্টর নাকি? না না, ও আমার মেয়ের পার্সোনাল সিকিউরিটি অফিসার রিয়াদ। কথাটা শুনে লোকটির মুখটা বিস্ময়ে ভরে গেল। মেহের আর চোখে দেখল রিয়াদের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে যেন এসব প্রশংসায় বা কৌতূহলে অভ্যস্ত। পার্টিতে মেহেরের দম বন্ধ হয়ে আসছিল। তার বাবা তাকে একের পর এক মানুষের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। সবাই তার সৌন্দর্যের প্রশংসা করছিল, কিন্তু মেহের বুঝতে পারছিল তাদের চোখের ভাষা বলছে অন্য কথা। তারা তাকে দেখছে ইফতেখার চৌধুরীর মেয়ে হিসেবে, তার ভবিষ্যৎ সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে। একসময় সুযোগ পেয়ে মেহের তার বাবাকে বলে বলরুমের সাথে লাগোয়া ব্যালকনিতে চলে এলো। বাইরে রাতের ঢাকার আকাশ, ঠান্ডা বাতাস। সে একা কিছুক্ষণ স্বস্তির নিঃশ্বাস নিতে চেয়েছিল, কিন্তু সে জানতো সে একা নয়। তুমি এখানে চলে এসেছো? আমি তো ভেবেছিলাম অন্তত এখানে একটু একা থাকতে পারবো। রিয়াদ ব্যালকনির অন্য প্রান্তে ছায়ার মধ্যে দাঁড়িয়েছিল। মেহেরের কথায় সে ছায়া থেকে বেরিয়ে এলো। আমার দায়িত্ব আপনাকে একা না রাখা ম্যাডাম। আমার এই জীবনটা আর ভালো লাগে না রিয়াদ। এই চাকচিক্য, এই লোক দেখানো হাসি, এই টাকার গরম, সব কিছু এত মেয়েকে। দেখেছো পার্টিতে সবাই কিভাবে আমার দিকে তাকাচ্ছে? তারা আমাকে দেখছে না, তারা দেখছে বাবার কোটি কোটি টাকার সম্পদকে। এদের মধ্যে একজনও কি আছে যে আমার সাথে দুটো মনের কথা বলতে চায়? এই প্রথম মেহের রিয়াদের সামনে নিজের মনের দুর্বলতাটা, নিজের একাকিত্বকে কতটা খোলামেলাভাবে প্রকাশ করলো। রিয়াদ কোনো উত্তর দিল না, শুধু চুপ করে তার কথা শুনল। তুমি তো অনেক বড় বড় মানুষের সাথে কাজ করেছো, তারাও কি এমনই হয়? তাদের জীবনটাও কি এতটাই ফাঁপা? টাকা আর ক্ষমতা দুটোই খুব অদ্ভুত জিনিস ম্যাডাম। এটা মানুষকে একা করে দেয়। যাদের অনেক টাকা আছে তারা সত্যিকারের বন্ধু খুঁজে পায় না, কারণ তারা নিশ্চিত হতে পারে না যে মানুষটা তাকে ভালোবাসে নাকি তার টাকাকে। আর যাদের ক্ষমতা আছে তারা ভয়ে কাউকে বিশ্বাস করতে পারে না। এই দুই ধরনের মানুষই পৃথিবীর সবচেয়ে একা। তুমি এত কিছু জানো কিভাবে? তোমার কথা শুনলে মনে হয় তুমি এই জীবনটা খুব কাছ থেকে দেখেছো। দেওয়ালেরও কান থাকে ম্যাডাম, আর আমি তো একজন জলজান্ত মানুষ। সারাদিন যাদের পাশে থাকি তাদের জীবন দেখতে দেখতে, তাদের কথা শুনতে শুনতে অনেক কিছু শেখা হয়ে যায়। ঠিক তখনই ব্যালকনিতে প্রবেশ করলো পার্টির সবচেয়ে আলোচিত চরিত্র আরমান খান। আরমান খান খুব অল্প বয়সে রিয়েল এস্টেট ব্যবসায় অভাবনীয় সাফল্য পেয়েছে। সবাই তাকে গোল্ডেন বয় বলে ডাকে, কিন্তু তার অহংকার আর অভদ্র আচরণের জন্য তার দুর্নামও কম নয়। ওয়েল ওয়েল ওয়েল, দেখুন কে এখানে একা দাঁড়িয়ে আছে। দ্য প্রিন্সেস মেহের। আপনাকে আচ্ছা লাগছে না? একেবারে পরীর মতো। ধন্যবাদ মিস্টার খান। আরে মিস্টার খান বলছেন কেন? আমাকে শুধু আরমান বলে ডাকুন। আমি তো আপনার বাবার বিজনেসের একজন বড় ফ্যান।
ভাবছি আপনাদের কনস্ট্রাকশনের প্রজেক্টে একটা বড় ইনভেস্টমেন্ট করব। কি বলেন ইফতেখার সাহেব, কি রাজি হবেন? এসব বিষয়ে বাবা ভালো বলতে পারবেন, আপনি তার সাথে কথা বলুন। তার সাথে তো বলবই, কিন্তু তার আগে আপনার সাথে একটু পরিচিত হতে চাই। চলুন, আমার সাথে এক ড্রিঙ্কস নেবেন। এখানকার ককটেলগুলো নাকি দারুণ। দুঃখিত, আমি ড্রিঙ্কস করি না। আরে এক প্যাক শ্যাম্পনে কিছুই হয় না। চলুন তো, এত সুন্দর একটা রাত আর আপনি এখানে একা দাঁড়িয়ে থাকবেন, এটা হতে পারে না। আরমান খান প্রায় জোর করেই মেহেরের হাত ধরতে যাচ্ছিল। মেহের অস্বস্তিতে পিছিয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে রিয়াদ নিঃশব্দে তার মাঝখানে এসে দাঁড়ালো। আমার মনে হয় ম্যাডাম তার উত্তরটা আপনাকে দিয়ে দিয়েছেন মিস্টার খান। আর তুমি কে? হ্যাঁ, এত সাহস কোত্থেকে পেলে আমার কথার মাঝখানে কথা বলার? সিকিউরিটি, এই লোকটাকে এখান থেকে বের করে দাও। আরমান খান চিৎকার করলেও কোনো সিকিউরিটি এলো না, কারণ রিয়াদের দাঁড়ানো ভঙ্গি আর চোখের দৃষ্টিতে এমন কিছু ছিল যা তাকেও থামিয়ে দিয়েছিল। আরমান খান, খান কনস্ট্রাকশন। গত বছর আপনি দুবাই থেকে যে গোল্ড ইলিগেলি ইম্পোর্ট করেছিলেন সেটার কাস্টমস ফাইলটা কিন্তু এখনো ক্লোজ হয়নি। আর আপনার যে নতুন প্রজেক্টটা রাজুকের পারমিশন ছাড়াই 5 তলা বেশি তুলে ফেলেছেন, সে খবরটা যদি কোনোভাবে মিডিয়ার কাছে চলে যায় তাহলে আপনার গোল্ডেন বয় ইমেজটা ওয়ান্টেড ক্রিমিনাল হতে কিন্তু বেশি সময় লাগবে না। রিয়াদের কথা শুনে আরমান খানের মুখের হাসিটা বরফের মতো জমে গেল। তার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। সে কিছুতেই বুঝতে পারল না তার এত গোপন খবর এই সাধারণ দেখতে লোকটা জানলো কি করে। তুমি তুমি এসব কি বলছো? এসব মিথ্যা কথা। আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি সেটা পরীক্ষা করার জন্য আপনি একটা ফোন করতেই পারেন আপনার আইনজীবীকে, অথবা আপনি একজন ভদ্রলোকের মতো ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে এখান থেকে চলে যেতে পারেন। সিদ্ধান্ত আপনার মিস্টার খান। সময় কিন্তু খুব দ্রুত চলে যায়। আরমান খান আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে প্রায় দৌড়ে ব্যালকনি থেকে বেরিয়ে গেল, যাওয়ার আগে একবার ভীত দৃষ্টিতে রিয়াদের দিকে তাকিয়ে মেহের পুরো ঘটনাটা দেখছিল আর শুনছিল। সে বিস্ময়, কৌতূহল আর এক অজানা শ্রদ্ধায় একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। তুমি তুমি কিভাবে জানলে এসব? আরমান খানের এত ভেতরের খবর তুমি?